তামিমের শার্ট প্যান্ট ধুতে গিয়ে নবনী একটা মেয়ে পাসপোর্ট সাইজ ফটো পেল। ছবির উল্টো পাশে একটা রবি নাম্বার লেখা, পাশে হার্ট সাইন আঁকা। লেখাটা তামিমের, সে বিষয়ে নবনীর 100% নিশ্চিত। মুহূর্তে নবনীর পায়ের তলার মাটি সরে গেল। মনে হলো সে তলিয়ে যাচ্ছে কোনো এক অতল গহরে। সেই অবস্থায় নবনী বসে রইল দীর্ঘ সময়। হুঁশ এলো তামিমের ডাক শুনে। বেডরুম থেকে তামিম ডাকছে তাকে চা দেওয়ার জন্য। নবনী একটা দীর্ঘশ্বাস আড়াল করে উঠে গেল তামিমের জন্য চা নিয়ে। সবে ঘুম থেকে উঠেছে তামিম। চোখে মুখে এখনো ঘুমের রেশ লেগে আছে। পরনে নীল লুঙ্গি আর খালি গা। ঘন কালো রেশম বুকটি নবনীকে যেন ডাকছে ইশারায়। অন্য সময় হলে নবনী ঝাঁপিয়ে পড়তো তামিমের খোলা বুকে, কিন্তু আজকে আর তাকে কিছুতেই এই বুকে আকৃষ্ট করতে পারছে না। চায়ের কাপ রেখে নবনী যেতে নিতেই তামিম হাত ধরে টেনে বিছানায় নিয়ে এসে শুয়ে দিল নবনীকে। তারপর নিজের নাক ডুবিয়ে দিল নবনীর রেশমের মতো কালো চুলে। নবনী ধাক্কা দিয়ে সরিয়ে উঠে গেল। তামিম কিছুটা বিস্মিত হয়ে বলল, কি হয়েছে নবনী? নবনী থমথমে গলায় বলল, কাজ আছে। বালতিতে তোমার এই সপ্তাহের কাপড় ভেজানো আছে, ওগুলো ধুতে হবে। আব্বা আম্মা উঠবে একটু পরে, ওনাদের নাস্তা সাজাতে হবে। লুবনার জন্য এখনো নুডলস রান্না করা হয়নি। তামিম কিছুটা রেগে বলল, সবার সব কাজের কথা তোমার মনে থাকে, আমারটা ছাড়া। শুক্রবার একটা দিন বাসায় থাকি, একটু রোমান্স করবো তা না, তুমি আমাকে কাজের ফিরিস্তি শোনাচ্ছ। এই জন্যই ভাল লাগে না বাসায় থাকতে। যাও কাজ করো। নবনী আস্তে করে বলল। আমিও এখন বুঝি তোমার যে আমাকে ভাল লাগে না। তামিম বুঝলো নবনীর অস্পষ্ট কথা। নবনী দ্রুত পায়ে ঘর থেকে চলে গেল। যাবার সময় হাতে করে নিজের ফোনটা নিয়ে গেল। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে মোবাইলের ক্যামেরা অন করে মেয়েটার ছবি একটা তুলে নিল এবং অপর পাশে থাকা নাম্বারটার একটা ছবি তুলে নিল। তারপর ছবিটি আবারও জায়গা মতো রেখে দিল। বুকের ভেতর একটা পাহাড় যন্ত্রণা নিয়ে সব ধুয়ে নবনী রান্নাঘরে চলে গেল। এক চুলায় চায়ের পানি দিয়ে অন্য চুলায় নুডলস সিদ্ধ করার জন্য পানি দিল। কাটিং বোর্ড নিয়ে দ্রুত হাতে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে লাগলো। দু চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। নবনীর চোখের জল মুছল না। বিছানায় শুয়ে শুয়ে তামিম গান শুনছিল। হঠাৎ করে তার মনে পড়ে গেল শার্টের পকেটে থাকা নতুন ছবিটার কথা। এক দৌড়ে ছুটে এলো ছাদে, কিন্তু ছাদে কোনো ভেজা জামাকাপড় পেল না। হন্তদন্ত হয়ে এসে নবনীকে গিয়ে জিজ্ঞেস করলো, নবনী, আমার শার্ট প্যান্ট ছাদে শুকোতে দাওনি? কান্না আড়াল করে নবনী বলল, না, হাতের কাজ সেরে যাবো ছাদে। ওগুলো বাথরুমে রেখে এসেছি, তুমি ফ্রি থাকলে একটু শুকোতে দিয়ে আসো। তামিম ছুটে গিয়ে বালতির সব কাপড় ফেলে দিল বাথরুমের ফ্লোরে। তারপর কালো শার্টটা বের করে পকেটে হাত দিল। ভয়ে এতক্ষণ তার আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় হচ্ছিল। ছবিটা বহাল তবিয়তে আছে দেখে স্বস্তি পেল। তারপর সব ভেজা কাপড় ছাদে শুকোতে দিয়ে মনে মনে নবনীকে ধন্যবাদ দিল তার শার্ট প্যান্টের পকেট চেক না করার জন্য। প্রথম প্রথম নবনী সব চেক করে দেখত। তামিমের ভুলো মন। পকেটে প্রায় 20, 50, 100, 500, 1000 টাকার নোট থেকে যায়। যাই পায় নবনী সব টাকা একটা মাটির ব্যাংকে রেখে দেয়। একবার তামিমের মা তাহেরা বেগম দেখে ফেলল নবনী তামিমের পকেট থেকে টাকা বের করে শাড়ির আঁচলে বেঁধে রাখছে। মুহূর্তেই তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। নবনীর বাবার বাড়ির অবস্থা কিছুটা খারাপ, বলতে গেলে নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে নবনী। তাহেরা বেগমের মনে হলো নবনী এই টাকা এভাবে সরিয়ে হয়তো বাবার বাড়িতে দেয়। তখন আর তিনি কিছু বলেন না। 2 সপ্তাহ পর একদিন শুক্রবারে নবনীর ছোট ভাই সাব্বির এলো বোনকে দেখতে। হাতে করে নিয়ে এলো গাছের পাকা দুটো পেঁপে। দুপুরে খাবার পর যাবার সময় হলে তাহেরা বেগম বললেন, ভাইয়ের পকেটে কত টাকা গুঁজে দিয়েছো শুনি? প্রশ্নটা শুনে নবনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতভম্ব হয়ে বলল, কি বলছেন মা এসব? রাহেলা বেগমের রাগ তুঙ্গে উঠে গেল। চিৎকার করে বলল, আমি জানি না ভেবেছো? 2 দিন পর পর কেন তোমার ভাই বোন আসে আমি বুঝি না কিছু। তামিমের পকেট থেকে যে টাকা পাও ওসব টাকা কি করো তুমি? ভেবেছো কেউ জানে না তোমার এই চুরির কথা? লজ্জায় নবনীর মাথা কাটা গেল। সাব্বির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আপার শাশুড়ি তাদের অপছন্দ করে তা সাব্বির জানে, কিন্তু আপাকে যে এভাবে অপমান করতে পারে মিথ্যে অজুহাতে তা তার জানা ছিল না। নবনী নিচু স্বরে বলল, স্বামীর পকেট থেকে টাকা নিলে সেটা যে চুরি হয়ে যায়
জানতাম না আমি মা। এই বলে নবনী উঠে চলে গেল। তারপর আলমারির ভেতর থেকে ব্যাংক এনে তামিমের সামনে রাখলো। তামিম দেখলো ব্যাংকের গায়ে একটা কাগজে লেখা তামিমের নতুন ফোন কেনার টাকা। নবনী হাতুড়ি এনে হাতুড়ি দিয়ে আঘাত করতে ব্যাংকটা ভেঙে ফেললো। ভেতর থেকে বের হয়ে এলো 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত। সব টাকা গুনে দেখলো নবনী, মোট 17,420 টাকা হয়েছে। টাকাগুলো তাহেরা বেগমের সামনে দিয়ে নবনী বলল, আমার বাবা গরিব হতে পারে, আমার পরিবার গরিব হতে পারে, কিন্তু চোর নয় মা। আমার বাবার আত্মসম্মান বোধ প্রবল। তার ছেলে মেয়েদেরও টাকা পয়সার অভাব থাকলেও আত্মসম্মান আছে। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আর কোনো দিন এই বাড়িতে তোরা কেউ আসবি না। বাবা মা তোরা কেউ আসবি না। জেনে নিবি লাবণী মরে গেছে। সাপির মাথা নিচু করে বের হয়ে আসে। পুরো ঘটনায় তামিম আর তামিমের বাবা হামিদুর রহমান নির্বাক হয়েছিলেন। দিশা আর লুবানা ঠোঁট টিপে হাসছে। হামিদুর রহমান নবনীর কাছে এসে বললেন, আমাকে মাফ করে দিস মা, তোকে আমার একার পছন্দে এই বাড়ির বউ করে আনা হয়েছে বিদায় এত অপমানিত হতে হয় সব জায়গায়। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, তোর জীবন নিজ হাতে নষ্ট করেছি। তামিম মায়ের বাধ্য সন্তান, তাই মাকে একটা কথা বলার সাহস হয়নি। তারপর থেকে নবনী আর তামিমের পকেট চেক করে না। পকেটে যাই থাকুক তা সহ ধুয়ে রাখে। রান্নাঘরে এসে তামিম নবনীকে জড়িয়ে ধরলো পেছন থেকে। নবনী নিজেকে তামিমের আলিঙ্গন থেকে মুক্ত করে বলল, মা এসে পড়বে, এখান থেকে যাও। তামিম নবনীর কপালে চুমু খেয়ে চলে এলো নিজের রুমে। নবনীর সারা শরীর ঘৃণায় রিড়ি করে উঠল। ইচ্ছে করলো ঝামা দিয়ে ঘষে ফেলতে তামিমের চুমু দেওয়া জায়গাটা। নুডলস রান্না করতে করতে নবনী বুঝে গেল এই বাড়িতে তার মেয়াদ ফুরিয়ে এসেছে। ডাইনিং রুম থেকে দিশার চিৎকার ভেসে এলো, বড় ভাবি, সকাল 9টা বাজে, এখনো নাস্তা রেডি হয়নি কেন? নবনী কোনো জবাব দিল না। দিশা নবনীর ছোট যা, বড়লোক বাবার আহ্লাদি মেয়ে বলে তাহেরা বেগম তাকে সমীহ করে চলে। নবনীর ইদানিং মনে হয় সে যেন বাড়ির চাকর। সবার ফাই ফরমাস পালন করতে করতে তার নিজের জন্য সময় হয় না আর। এক মগ ব্ল্যাক কফি, একটা ডিম পোচ, এক মুঠো ভেজানো কাঠবাদাম নিয়ে নবনী দ্রুত পায়ে টেবিলে রেখে এলো দিশার সামনে। গজগজ করে দিশা বলল, তোমাকে কতবার বলেছি আমার নাস্তা যাতে ঘড়ি ধরে 9টা বাজে দেওয়া হয় আমার রুমে। কি রাজকার্য করো তুমি ভাবি, এটুকুও মনে রাখতে পারো না? তাহেরা বেগম রুম থেকে বের হতে হতে বলল, নিজেকে উনি রানী এলিজাবেথ মনে করে, তাই কোনো কাজ হাতে ওঠায় না। ছোট ঘরের মেয়েকে বড় ঘরে বউ করে আনাটাই সবচেয়ে বড় ভুল ছিল। দাঁত কামড়ে নবনী রান্নাঘরে চলে গেল সবার নাস্তা আনার জন্য। রান্না বান্না সেরে নবনী নিজের রুমে গেল গোসলের জন্য কাপড় নিতে। তামিম মনোযোগ দিয়ে তার ফোন দেখছে। সেদিকে এক নজর তাকিয়ে নবনী চলে যেতে নিলে তামিম ডাক দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি জানো না দিশা টাইম টু টাইম খাবার খায়, সময় মতো আর খাবার রেডি করে রাখতে পারো না, তাহলে তার সবার এত কথা শুনতে হতো না। নবনী শুকনো হেসে বলল, নিজের বউয়ের পক্ষে তো কোনোদিনও একটা কথাও কাউকে বলতে পারো না। ছোট লোকের মতো নিজের বউয়ের কাছে ছোট ভাইয়ের বউয়ের চামচামি করতে লজ্জা করে না? আমার পক্ষ হয়ে কাউকে কিছু না বলতে পারো তো বলো না, তবে অন্যের হয়ে চামচামি করতে এসো না। নবনীর কথা শুনে তামিমের 2 কান লাল হয়ে গেল। বিছানা থেকে নেমে এসে নবনীর গলা টিপে ধরে বলল, চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছিস নাকি? চামচামি করি আমি? নিজেকে তুই দিশার সাথে তুলনা করছিস? দিশা হচ্ছে সোনার ডিম পাড়া রাজহাঁস, আর তুই কি পাতি হাসো না? তোকে কি বাড়িতে এনেছি শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য নাকি? নবনীর চোখ উল্টে এলো, দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তামিম ছাড়ছে না তার গলা। উপায় না পেয়ে নবনী এক লাথি বসালো তামিমের হাঁটুতে। তামিম মৃদু আর্তনাদ করে ছেড়ে দিতেই নবনী কাঁচতে লাগলো। 1 গ্লাস পানি খেয়ে নবনী বলল, আমার মা বাবা এসে তোমার পায়ে পড়েনি আমাকে বিয়ে করার জন্য। আমি গরিব ঘরের মেয়ে জেনে শুনেই বিয়ে করেছো, তবে আজ কেন এসব বলছো? বিয়ে হয়েছে 3 বছর, আসার পর থেকে চাকরের মতো খাটতে হচ্ছে তোমাদের বাসায়, তাও তোমাদের মন পেলাম না। আমার বিচার উপরওয়ালার কাছে। তামিমকে আর কথা বলার সুযোগ না দিয়ে নবনী কমন বাথরুমে চলে গেল। এই পাশে 3টে বাথরুম, একটা দিশার রুমের সাথে লাগোয়া, আরেকটা লুবানার রুমে, আর একটা কমন বাথরুম যেটা নবনীরা এবং শ্বশুর শাশুড়ি মিলে ব্যবহার করে।
প্রায়শই ভোর রাতে শাশুড়ির সাথে অপ্রস্তুতভাবে দেখা হয়ে যায় নবনীর তামিমের। তামিম সেসব পাত্তা না দিয়ে নিজে গোসল সেরে চলে যায়, কিন্তু লজ্জায় পড়ে নবনী। মাসুল দিতে হয় তাকে। তাহেরা বেগম এসব নিয়ে সবসময় কথা শোনান নবনীকে। বেহায়া, অসভ্য, নির্লজ্জ মেয়ে থেকে শুরু করে যত নিকৃষ্ট গালি আছে সব দেন। নবনী সাহেবের গায়ে সাবান দিতে নিল, সেই মুহূর্তে তাহেরা বেগম বাথরুমের দরজায় নক দিলেন তাড়াতাড়ি বের হবার জন্য, তিনি গোসল করবেন। নবনী কিছু না বলে বের হয়ে এলো। তাহেরা বেগম গোসল করতে করতে নবনী রান্নাঘরে চলে এলো। একটা ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছিল, আগামী বুধবার ইন্টারভিউ হবে। কিচেনের জার্কের উপর থেকে সাজেশন বের করে ডাইনিং রুমে গিয়ে বসলো একটু পড়তে। নবনী আজ হঠাৎ করে যেন মনে হলো যে কোনো উপায়ে তাকে চাকরিটা পেতেই হবে। এই বাড়িতে সে অতিথি মাত্র। সকালে যেই মেয়ের ছবি দেখেছিল তামিমের পকেটে, সেই হবে এই বাড়ির বড় বউ। নবনী এই বাড়িতে চিরদিন থাকতে পারবে না ভাবতেই নবনীর কান্না এলো। কেমন ঝাপসা হয়ে গেল। ঝাপসা চোখে তাকিয়ে দেখলো হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে দিয়ে তামিম বের হয়ে যাচ্ছে। নবনী কিছু জিজ্ঞেস করার আগে তামিম দুবদা পা ফেলে লিফটে উঠে গেল। নিটু একটা পার্কে এক কোণে একটা বেঞ্চে বসে রইল, হাতে একটা ছাতা। বর্ষাকাল চলছে, মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে ঝরঝরে বৃষ্টি নামে। ছাতা ছাড়া কোথাও বের হওয়া যায় না। পাশে একটা কদম গাছে থোকা থোকা ফুল ফুটে আছে, সেই দিকে তাকিয়ে নিতু মুগ্ধ হয়ে গেল। তামিম প্রথম যেদিন নিতুকে ভালোবাসার কথা বলেছিল, একটা বেলি ফুলের মালা হাতে নিয়ে বলেছিল। ভাবতেই লজ্জা পেল নিতু। অবশ্য নিতু তামিমের আন্ডারে কাজ করে। 6 মাস হলো নিতু চাকরিতে যোগ দিয়েছে। তার মধ্যে কিভাবে যেন তামিমের প্রেমে পড়ে গেছে সে। আর পড়বে না কেন? একটা স্মার্ট একজন মানুষের সাথে দিনের মধ্যে সারাদিন একসাথে কাজ করতে গেলে ভালোবাসা এমনিতেই হয়ে যায়। তামিম এলো কিছুক্ষণ পর। নিতু তামিমকে দেখে গাল ফুলিয়ে বলল, কতক্ষণ অপেক্ষা করেছি আমি? তামিম নিতুর নাকের সাথে নিচের নাক ঘষে বলল, বাবা, এইটুকু অপেক্ষা করেই এত রাগ? আর আমি যে তোমার প্রেমে পড়ার জন্য 29 বছর ধরে অপেক্ষা করেছিলাম, আমি তো কখনো এরকম অধৈর্য হইনি। নিতু লজ্জা পেল তামিমের কথা শুনে। তামিমকে বলল, এভাবে আর কতদিন? আমার আর ভালো লাগছে না। তুমি তোমার বাসায় বলছো না কেন? তামিম একটু ইতস্তত করে বলল, কি করব বলো, ছোট বোনের বিয়ে না দিয়ে তো আমি বিয়ে করতে পারছি না। একটু বোঝার চেষ্টা করো, আর একটা বছর অপেক্ষা করো নিতু। আমারও তো তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। নিতু কথা না বাড়িয়ে তামিমের বুকে মাথা রাখলো। তামিম আস্তে করে বলল, কাছেই আমার এক বন্ধুর বাসা আছে নিতু, যাবে তো আমার সাথে? কিছুক্ষণ আমরা নিরিবিলি সময় কাটাতে পারবো। কথাটা শুনে নিতুর বুকের ভেতর কেঁপে উঠল। তামিমকে সে যতই বিশ্বাস করুক, ভালোবাসুক, কিন্তু নিতু জানে ছেলেরা বিয়ের আগে মেয়েদের দেহের স্বাদ পেয়ে গেলে তারপর তাকে ছুঁড়ে মারতে একবারও ভাবে না। যদিও তামিম তেমন ছেলে না, তবুও নিতু এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চায় না। এড়িয়ে গেল নিতু। নিতু বলল, না, বিয়ের পরে 1 মাসের ছুটি নিব। তখন 24 ঘন্টা ঘরের দরজা জানালা বন্ধ করে দুজন নিরিবিলি সময় কাটাবো, এখন না। মেজাজ গরম হয়ে গেল তামিমের নিতুর প্রত্যাখ্যান শুনে। নিতুকে তামিম যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে নিতুর কোমল দেহটাকে। ফিটিংস কামিজের মধ্যে দিয়ে নিতুর সুগঠিত দেহ অবয়ব তামিমকে পাগল করে দেয়। নিতুর শরীরের উষ্ণতা তামিমকে মাতাল করে দেয়। নবনী সুন্দর, নিতুর চাইতে বেশি সুন্দর হতে পারে, কিন্তু নবনীর কাছে গেলে তামিমের নিজেকে একরকম পাগল পাগল লাগে না, এরকম ঘোর লাগে না। নিতু উঠে দাঁড়িয়ে বলল, চলো শপিংয়ে যাই। তুমি তো আমার পরিবারের সবার জন্য শপিং করে দিলে, আজ না হয় আমি তোমার পরিবারের সবার জন্য করে দিব। তামিম উত্তর দেবার আগে নিতু নিজেই উঠে হাঁটা শুরু করলো। অগত্যা তামিমও পিছু নিল নিতুর। বিকেলে বাসায় ফিরে দেখলো তামিম বসার ঘরে বাবা, মা, লুবানা, দিশা বসে আছে। বাবা একটা পত্রিকায় মুখের ওপর তুলে নিয়ে বসে আছে। মা, দিশা, লুবানা মিলে কিছু নিয়ে আলোচনা করছে। তামিমের হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখে লুবানা হুমড়ি খেয়ে পড়লো। তারপর বলল, আমার জন্য কি এনেছিস ভাইয়া? তাড়াতাড়ি দেখা। নবনী সবার জন্য চা নিয়ে এলো। চা রেখে যেতে নিতে হামিদুর রহমান বলল, যাচ্ছ কেন? দাঁড়াও, তামিম সবার জন্য শপিং করে এনেছে, তোমারটা নিয়ে যাও। হামিদুর রহমানের কথায় তামিমের মনে হলো সবার জন্য টুকটাক অনেক কিছু কিনলেও নবনীর জন্য কিছু কেনা হয়নি, যেহেতু এসব কিছু আজকে নিতু কিনে দিয়েছে। নিতু তো জানে না তামিমের স্ত্রী আছে।
বাসায় ফেরার সময় আগে তামিমের স্টপেজ পড়ে, তারপর নিতুর। তাই তামিম পরে আর কিছু কিনতেও পারেনি নবনীর জন্য। একে একে সবার উপহার পেলেও নবনী কিছু পেল না। হামিদুর রহমান হতভম্ব হয়ে বলল, নবনীর জন্য কই? তামিম আমতা আমতা করে বলল, আসলে বাবা টাকায় কুলোয়নি, তাই রবণীর জন্য। তামিম কথা শেষ করার আগে হামিদুর রহমান তার জন্য আনা পাঞ্জাবি, পাজামা, আতর, টুপি, ঘড়ি সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। লজ্জায় নবনীর মাথা কাটা গেল যেন। নিজেকে মনে হলো ভীষণ লোভী কেউ। কেন এখানে দাঁড়াতে গেল শ্বশুরের কথা শুনে? তার জন্য অনুশোচনা হতে লাগলো। তাহেরা বেগম উঠে নবনীর গালে সপাটে একটা চড় বসালো, তারপর বললেন, হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকতে কে বললো তোমাকে? বাপের বাড়িতে তো কিচ্ছু চোখে দেখিসনি, তাই লোভীর মতো দাঁড়িয়েছিলি নিজের জন্য আনা উপহারের আশায়। তামিম কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। তামিমের যাওয়ার পর সবাই চলে গেল। দাঁড়িয়ে রইল শুধু নবনী, মূর্তির ন্যায় নিশ্চল ভাবে, যেন নড়াচড়া করার ক্ষমতাও নেই তার। কাউকে কোনো অভিযোগ করলো না, চোখ বন্ধ করে আল্লাহকে বলল, আল্লাহ, তুমি আমার সহায় থেকো। আমি সহ্য করছি, কিন্তু তুমি সহ্য করো না। আমাকে শক্তি দাও সবর করার। নিজের যোগ্য স্থান করে নিয়ে আমি যেন এদের মুখে থুতু মেরে চলে যেতে পারি। হামিদুর রহমান বাসায় ফিরলেন রাত 9টার দিকে। হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে ফিরলেন তিনি। তারপর সবাইকে ডেকে এনে বসালেন ড্রয়িং রুমে। নবনী আসতে চাইল না, কিন্তু তিনি জোর করে ধরে নিয়ে এলেন। দিশা অনেক ব্যাগ দেখে বলল, ইস, আজকের দিনটি এত ভালো যাচ্ছে কেন? বাবাও আমাদের জন্য শপিং করে এনেছে দেখছি। লুবনা বলল। তাড়াতাড়ি দেখাও না বাবা। হামিদুর রহমান একটা ব্যাগ খুলে একটা নীল সিল্কের শাড়ি বের করে নবনীর হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য মা। দিশা, লুবনা, তাহেরার মুখ কালো হয়ে গেল। তামিম কিছুটা লজ্জা পেল। আরেকটা ব্যাগ থেকে একজোড়া জুতো বের করে নবনীকে দিয়ে বললেন, এটা তোমার শাড়ির সাথে ম্যাচ করে নিয়েছে আমি। দেখো তো পায়ে হয় কিনা। তোমার জুতার সাইজ তো এরকমই। নবনী হতভম্ব হয়ে বসে রইল শ্বশুরের কাণ্ড দেখে। হামিদুর রহমান আরেকটা ব্যাগ থেকে এক ডালা রেশমি চুড়ি বের করে নবনীর দিকে দিয়ে বললেন, এগুলো তোমার। এরপরে বের করলেন 3টে সুতির 3 পিস, একটা ল্যাভেন্ডার কালার, একটা কফি কালার আর একটা বেবি পিঙ্ক কালার। সবগুলো নবনীর হাতে দিয়ে বলল, এগুলো তোমার। দিশা আর লুবানা অধৈর্য হয়ে গেল নিজেদের জিনিস দেখার জন্য, কিন্তু তবু চুপ করে অপেক্ষা করতে লাগলো। হামিদুর রহমান বড় ব্যাগ থেকে একটা সোনালী রঙের কাঞ্জিভরম শাড়ি বের করলেন। শাড়ির নিখুঁত কাজ আর কালার কম্বিনেশন দেখে দিশা, লুবানা দুজনের মাথা নষ্ট হয়ে গেল যেন। হামিদুর রহমান সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, নবনী, এটাও তোমার জন্য। আরেকটা ব্যাগ খুলে একটা পার্স বের করে বললেন, এটাও তোমার। নবনীর বিস্ময় সীমা রইল না এত কিছু দেখে। হামিদুর রহমান শেষের 3টা ব্যাগ নবনীর হাতে দিয়ে বলল, এগুলো আর বের করে দেখানোর কিছু নেই। আমি দোকানে গিয়ে সেল গার্লস মেয়েটাকে বলেছিলাম আমার বৌমার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দিতে। মেয়েটা বলল ওদের কম্বো আইটেম আছে। তারপর হাবিজাবি তেল, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, ফেস ওয়াশ, ক্রিম ট্রিম কি মিলিয়ে যেন এসব 3 ব্যাগ এনে দিল। ওদের ফেসবুক পেজের নামও দিয়ে দিয়েছে একটা কার্ডে। তোমার কোনো কিছু জানার দরকার হলে মেসেজ দিতে বলেছে। নবনীর চোখে জল টলমল করতে লাগলো। লুবানা রেগে গিয়ে বলল, বাবা, আমাদের জন্য কিছু আনোনি? হামিদুর রহমান হাই তুলতে তুলতে বলল, তামিম যখন তোদের সবার জন্য এনেছে তখন তো নবনী জিজ্ঞেস করে নি ওর জন্য কিছু এনেছে কিনা। তোরা তাহলে জিজ্ঞেস করছিস কেন? তামিম তোদের উপহার দিয়েছে, নবনী দর্শকের ভূমিকায় পালন করেছে। এখন আমি নবনীর জন্য এনেছি, তোরা দর্শকের ভূমিকা পালন করছিস। হিসাব বরাবর হয়ে গেল। তাহেরা বেগম চেয়ারে একটা লাথি দিয়ে চলে গেল। হামিদুর রহমান হাসতে হাসতে বলল, তাহেরা, আগামীকাল তোমার গুণধর কন্যাটাকে পাত্রপক্ষ দেখতে আসবে। সবকিছুর ব্যবস্থা করে রেখো। সকাল থেকে নবনী রান্না শুরু করে দিয়েছে। নবনীর মনে পড়ল এর আগের বার লুবানাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পাত্রপক্ষে লুবানাকে পছন্দ না হওয়ার সমস্ত দোষ গিয়ে পড়েছিল নবনীর উপর।
নবনী পাত্রপক্ষকে নাস্তা কম দিয়েছিল বলে নাকি লুবানাকে তারা পছন্দ করেনি। নবনীর আজ হাসি পেল সেসব ভেবেই, তাই সকালে নিজেই গিয়ে শাশুড়িকে বলল, মা, আজকে তো পাত্রপক্ষ দুপুরবেলা আসবে। আজকে কি শুধু নাস্তার আইটেম দেওয়া হবে? দুপুরে তো লাঞ্চের সময়। তাহেরা বেগম মুখ ঝামটা দিয়ে বলল, শুধু নাস্তা দেবে কেন? পোলাও, রোস্ট সবকিছুর ব্যবস্থা করো। আমাদের কি তোমার বাবার বাড়ির লোকেদের মতো ছোট লোক ভেবেছো নাকি, যে শুধু চা শরবত খাইয়েই বিদায় দিব? আমরা উঁচু বংশের মানুষ, আমাদের আলাদা একটা সম্মান আছে। নবনী চুপ করে চলে এলো। এই বাড়িতে কোনো কথা উঠলে সব নবনীর বাবার বাড়িতে গিয়ে থামে। মাঝে মধ্যে খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে তার। নবনীর পিছনে উঠে এলেন নবনীর শ্বশুর। দীর্ঘদিন প্রবাসে থাকায় রান্নাবান্না সব জানেন হামিদুর রহমান। নবনীকে বললেন, নবনীমা, তুমি আমাকে সব কেটে কুটে দাও, আমি রান্না করব আজকে সব। নবনী লজ্জা পেয়ে বলল, না বাবা, আমি একাই পারবো সব। আপনি যান এখান থেকে, মা দেখলে রাগ হবে। হামিদুর রহমান আফসোস করে বললেন, আমার উপর তোমার অনেক রাগ, তাই না নবনীমা? আমার জন্য তোমাকে এই বাড়ির বউ হয়ে আসতে হলো, তার জন্য উঠতে বসতে সবার কথা শুনতে হয়। সব সময় এভাবে চুপ করে মেনে নিও না, মাঝে মধ্যে কিছু একটু প্রতিবাদ করো মা। নবনী হেসে বলল, আপনি চা খাবেন বাবা? হামিদুর রহমান কথা না বাড়িয়ে চলে গেলেন। সব রান্না শেষ করতে নবনীর দুপুর হয়ে গেল। ঘেমে নিয়ে নবনীর অবস্থা খারাপ। মেহমান এলো বিকেল বেলা, লুবানাকে দেখতে আসবে বলে। চট্টগ্রাম থেকে দিশার শামীমও এসেছে। ড্রয়িং রুমে তাহিরা, হামিদুর রহমান, তামিম, শামীম, দিশা মিলে মেহমানদের সাথে কথা বলছে। নবনী দ্রুত হাতে টেবিলে খাবার সাজাচ্ছে। খাবার সাজিয়ে নবনী তাহিরা বেগমকে ইশারা করলো। তাহিরা বেগম মেহমানদের নিয়ে টেবিলে এলেন। নবনী সামনে এলো না কারোর। তাহিরা বেগমের পছন্দ না লুবানাকে পাত্রপক্ষ দেখতে এলে নবনী তাদের সামনে যাওয়া। আরো একবার নবনী নাস্তা নিয়ে যাওয়ায় পাত্রপক্ষর নবনীকে পছন্দ হয়ে যায়। এসব নিয়ে কম কথা শুনতে হয়নি নবনীকে। রুমে এসে দেখে লুবানা নবনীর জন্য গতকাল রাতে আনা সব কসমেটিক্স, চুড়ি, জুতো পরে বসে আছে। নবনী কিছু বলল না, কিন্তু নবনীর রাগ হলো তখন যখন লুবানা বলল, গতকাল বাবা এনে দেওয়া কাঞ্জিবরম শাড়িটি দাও ভাবি, আমি ওটা পরে যাব। শুনে নবনীর বুকের ভেতর কেমন দূর দূর করে কাঁপতে লাগলো। নবনী জানে এই শাড়ি একবার লুবানার হাতে গেলে নবনী আর পাবে না। এখনো পর্যন্ত লুবানার নবনীর যেই জিনিস ব্যবহার করতে নিয়েছে একবার, সেই জিনিস আর ফেরত দেয়নি নবনীকে। নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, না লুবানা, ওটা বাবা আমার জন্য এনেছে। আমি এখনো ভাঁজ খুলিনি ওই শাড়ির, তোমার বিয়েতে পরবো বলে। ওটা না, তুমি অন্য শাড়ি পরো। শুনে লুবানা হতভম্ব হয়ে বলল, ভাবি, তুমি আমার সাথে তর্ক করছো? নবনীর কিছুটা রাগ হলো লুবানার কথা শুনে। বিরক্ত হয়ে বলল, তর্ক করছো মানে কি লুবানা? তুমি শাড়ি চেয়েছো, আমি দিব না বলেছি, ব্যাস। এখানে তর্ক এলো কোথা থেকে? লুবানার শ্যামলার মুখটা অন্ধকার হয়ে গেল। নবনী নরম শুনে বলল, লুবানা, তো ভারী মেকআপ না করলে ভালো লাগতো তোমাকে। তুমি ন্যাচারালি ভীষণ সুইট। তোমার চেহারার লাবণ্যতা ঢেকে গেছে মেকআপের আড়ালে। লুবানা রেগে গিয়ে বলল, তুমি তো দেখছি আজকাল উপদেশ দিতে শুরু করেছো। মা আসুক, সব বলবো আমি মাকে। তুমি কি ভেবেছো বাবা তোমাকে প্রোটেকশন দিবে? বাবার ছুটি আর 15 দিন আছে, বাবা আবারও কানাডা চলে যাবেন। নবনী হেসে বলল, আমাকে রক্ষা করার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট লুবানা। লুবানা গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। তারপর দিশার রুমে গিয়ে দিশার একটা শাড়ি পরলো। খাবার পর সবাই গিয়ে পুনরায় ড্রয়িং রুমে গিয়ে বসলো। দিশা উঠে এলো লুবানাকে নেওয়ার জন্য। লুবানার রুমে এসে দেখে লুবানা তার শাড়ি পরে বসে আছে। মুহূর্তে দিশার মাথা গরম হয়ে গেল, কিন্তু কোনো সিন ক্রিয়েট করলো না। বাসায় গেস্ট থাকায় গেস্ট গেলেই একটা ব্যবস্থা নিবে ভেবে লুবানাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। লুবানা গিয়ে সবাইকে সালাম করলো। পাত্রের সঙ্গে পাত্রের এক বন্ধু, চাচা, বোন, মা, খালা, মামি, ফুপু এসেছে। সবাই লুবানাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। লুবানা সব উত্তর দিল। সবার কথা বলার পর লুবানাকে আর পাত্রকে আলাদা কথা বলার জন্য ভেতরে নিয়ে আসতে বলল সবাই। তাহিরা বেগম এসে নবনীর দরজা নক করতে লাগলেন। নবনীর রুমে কথা বলতে দিবেন, কেননা তিনি জানেন লুবানার রুমে এখন অগোছালো হয়ে পড়ে আছে। সাজতে গেলে লুবানা আলমারির সবকিছু বের করে বিছানায় ফেলে রাখেন।
দিশার রুমে গেলে দিশার রাগ হবে, তাই নবনীর রুমে নিয়ে এলেন। নবনী বের হয়ে লুবানার রুমের দিকে যেতেই পাত্রের মা খালা সবার সাথে দেখা হয়ে গেল। তাহেরা বেগমকে ডেকে পাত্রের মা জিজ্ঞেস করলো। তাহেরা বেগম বিরক্ত চেপে বলল। আমার বড় বউ। পাত্রের মা খালারা কানে কানে ফিসফিস করতে লাগলো শুনে নবনী আর না দাঁড়িয়ে লুবানার রুমে গিয়ে দরজা চাপিয়ে দিল। তারপর সব গোছাতে লাগলো। লুবানার সাথে 5 মিনিটের মধ্যে কথা শেষ করে পাত্র বের হয়ে গেল রুম থেকে। তারপর সবাই বিদায় নিয়ে চলে গেল। হামিদুর রহমান তাদের সাথে গেলেন এগিয়ে দেওয়ার জন্য। মেহমান বাসা থেকে বের হতে দিশা গলা ফাটিয়ে চিৎকার করে শামীমকে বলল। তোমার বোন কার থেকে অনুমতি নিয়ে আমার শাড়ি পরেছে? আমার শাড়িতে হাত দিল কিভাবে ও? এই শাড়ি আমার বড় আপার দেওয়া, ও কেন আমার শাড়ি পরেছে? লুবানা চমকে গেল দিশার কথা শুনে। দিশাকে সবাই যেহেতু সমঝে চলে, তাই তাহেরা বেগম মিনমিন করে বলল। রাগ করো না দিশা, নবনীকে বলবো শাড়িটি ধুয়ে দিতে। ও বুঝতে পারেনি, আর কখনো এরকম করবে না। লুবানার কান্না চলে এলো, কাঁদতে কাঁদতে বলল। আমি কি করব? বড় ভাবিকে বলেছি গতকাল বাবা আনা শাড়িটি দিতে, উনি তা দেয়নি, উল্টো বলেছে মেজো ভাবি শাড়ি নিয়ে পড়তে, তাই তো আমি পরেছি। তাহেরা বেগমের প্রচন্ড রাগ উঠল। লুবানার রুমে গিয়ে নবনীর চুল চেপে ধরে বললেন। আমার স্বামীর এনে দেওয়া শাড়ি চুড়ি তুই আমার মেয়েকে দিলি না কেন? তোর বাবার বাড়ি থেকে এনেছিস নাকি শাড়ি তুই? তোর সাহস হলো কি করে নিজের শাড়ি না দিয়ে দিশার শাড়ি দেখিয়ে দিতে? ব্যথায় নীল হয়ে নবনী বলল। এটা সত্যি, আমি শাড়ি দেইনি, কিন্তু দিশার শাড়িও আমি পরতে বলিনি মা। শামীম এসে বলল। মা কি করছো? ভাবে ব্যথা পাচ্ছে। তাহেরা চিৎকার দিয়ে বলল। যা এখান থেকে তুই। তারপর নবনীর চুল ছেড়ে দিল। লুবানা কাঁদতে কাঁদতে বলল। শুধু এই না মা, আমি ভাবি কসমেটিক্স দিয়ে সেজেছি বলে ভাবি আমাকে অপমান করেছে। আমাকে বলেছে আমি নাকি দেখতে কালো, সাজলে আমাকে মানায় না, বিচ্ছিরি লাগে দেখতে। নবনী হতভম্ব হয়ে গেল লুবানার কথা শুনে। কিন্তু লুবানা বানিয়ে বানিয়ে আরো কথা বলতে লাগলো। নবনীর আর সহ্য হলো না। গতকাল থেকে নবনীর মন ভালো নেই, কিন্তু এখন নবনীর মনে হলো এমনিতেই তো ওই বাড়িতে ওর দিন শেষ হয়ে এসেছে, তবে আর কিসের জন্য, কিসের আশায় সে চুপ থাকবে? লুবানার দিকে এগিয়ে গিয়ে লুবানার গালে একটা কষে থাপ্পড় দিল নবনী। তারপর বলল। আমি সব সময় সব মেনে নেই বলে এই না আমার নামে তোমরা সবাই এভাবে মিথ্যা অপবাদ দিবে। যা বলিনি আমি কখনো তা বানিয়ে বলবে। নবনী লুবানাকে থাপ্পড় দিতে তামিম তেলে বেগুনে জ্বলে উঠল। তাহেরা বেগম কিছু বলার আগে তামিম এসে নবনীর 2 গালে 2টা থাপ্পড় দিল। তারপর বলল। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার ফুলের মতো বোনের গায়ে হাত তোলার? নবনী গালে হাত রেখে বলল। যেভাবে তোমার আর তোমার মায়ের সাহস হয়েছে আমার গায়ে হাত তোলার, সেভাবে। তামিম আরো ক্রুদ্ধ হয়ে গেল। এগিয়ে এসে নবনীর চুল চেপে ধরে বলল। তোকে আজ খুন করে ফেলবো আমি। নবনী দমে গেল না আর এবার। তামিমের হাত ছাড়তে ছাড়তে বলল। তা তো মারবেই, তাহলে তো সুযোগ হবে বুক পকেটে যার ছবি নিয়ে ঘুরে বেড়াও তাকে বউ করে আনতে। তামিম রেগে দিশা হারিয়ে বলল। সে অন্তত তোর মতো ফকিরের মেয়ে না, মাস শেষে 25,000 টাকা বেতন পায়। নবনীর কথা শুনে সবাই চমকে গেল। তাহেরা বেগম তামিমের হাত ছাড়তে ছাড়তে বলল। কি বলছিস এসব? তামিম নবনীকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তামিমের থাপ্পড়ের সাথে নবনীর ঠোঁট কেটে গেল দাঁতের সাথে লেগে। নবনী টলমলো পায়ে নিজের রুমের দিকে চলে গেল। তামিম বাসায় ফিরল রাত 10টায়। অন্যদিন তামিমের জন্য নবনী ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করে। তামিম মেরে একসাথে খায়, কিন্তু আজ আর অপেক্ষা করেনি। নিজের খাবার রাত 8টার মধ্যে খেয়ে রুমে গিয়ে বই নিয়ে বসে পড়েছে। নবনীর মন আজ ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। বিয়ে হয়েছে নবনী 3 বছর। এই 3 বছরে নবনীর জীবনের সব শখ আহ্লাদ বাদ দিয়ে দিয়েছে সবাইকে খুশি রাখতে। হাতে মেহেন্দি পরার খুব শখ ছিল নবনীর। 2 হাত ভরে কাঁচের চুড়ি পরতে ভালোবাসতো টানা টানা 2টো চোখে গাঢ় করে কাজল দিতে। নবনীর জন্য মেহেন্দি, চুড়ি, কাজল আনতে তার বাবার কখনো ভুল হতো না। নবনী বসে বসে সাজতো। বাবা কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নবনীর মাকে ডেকে বলতো। নবনীর মা, দেখা যাও, আমার ঘরে আল্লাহ ওই আসমানের চাঁদ পাঠিয়ে দিয়েছে। ও নবনীর মা, দেখা যাও, আমার কুড়ে ঘরে এক রাজকন্যা বাস করে। আল্লাহ আমার মাইয়ারে
বড় যতন কইরা বানাইছে রে রমণীর মা। আমার সবগুলো পোলা মাইয়া এক একটা চাঁদের টুকরা। রাবেয়া বেগম সামনে আসতো না, তবে নবনী মায়ের কান্নার শব্দ শুনতে পেত। কে জানে, হয়তো রাবেয়া ভয় পেতেন গরিব ঘরে এমন রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ের ভবিষ্যতে সুখের কথা চিন্তা করে। নবনীর বাবা গরিব হলেও তিনি সবসময় সন্তানের খুশির কথা আগে চিন্তা করতেন। নবনীর মনে আছে বাবার ছোট্ট একটা চায়ের দোকান আছে। ঈদের সময় বাবা দোকানের জন্য মাল না উঠিয়ে 4 ছেলে মেয়ে স্ত্রীর জন্য ঈদের কাপড় কিনতেন। নবনীর মা রাবেয়া ভীষণ রাগ হতো এই স্বভাবের জন্য, কিন্তু নবনীর বাবা হাসেম আলী এসব পাত্তা দিত না। তিনি হেসে বলতেন। রাবেয়া বলতো, আমার পোলা মাইয়ারা নতুন কাপড় পইরা হাসি মুখে ঘুরতাছে, এইটা তো আমার জন্য ঈদের বড় আনন্দ। এই আনন্দ আমি পামু কই? দোকানে লাখ টাকা বেচা কিনা কইরা কি এই আনন্দ কিনতে পারুম? এরপর যে পোলা মাইয়া না খায়া মরবো সেই কথা কি ভুইলা গেছেন? হাসেম আলী ভোলেনি কিছুই, ভুলতো না। কিস্তি থেকে টাকা তুলতো, তারপর দোকানের জন্য মাল কেনার জন্য বছর ধরে সুদ সমেত সেই টাকা কিস্তি পরিশোধ করতে করতে জীবন শেষ হয়ে যেত। নবনী যখন বড় হলো, বুঝতে শিখলো সব, তখন থেকে আর ঈদের জামা গায়ে দেয় না। অভাবের সংসারে বেড়ে ওঠে শিশুরা, অল্প বয়সে বুঝতার হয়ে যায়। তেমনি নবনীরাও 4 ভাই বোন সবাই কম বয়সেই বুঝে গিয়েছিল তাদের সংসারের আসল রূপ কেমন। এরপর থেকে কেউ কখনো বাবার কাছে ভালো খাবারের, ভালো কাপড়ের আবদার করেনি। গ্রামের ছোট বাচ্চাদের পড়াতো 4 ভাই বোন মিলে। নবনীর মনে আছে ক্লাস 6 থেকে 6-এর অন্য এক মেয়েকে প্রাইভেট পড়াতো, মাসে 200 টাকা বেতন পেত। সেই টাকা পেলে নবনীর আনন্দের সীমা থাকতো না। বাবার হাতে তুলে দিত সেই টাকা। 4 ভাই বোন মিলে মাসে প্রায় 1000 টাকা মতো পেত বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে, আরবি পড়িয়ে। অভাবের সংসারে বাড়িতে 1000 টাকার মূল্য ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। হাসেম আলী চোখের সামনে দেখলেন তার ছোট ছোট ছেলেমেয়েরা কি ভীষণ বুঝদারের মতো কাজ করছে। প্রতিদিন নির্দ্বিধায় ডাল শাক দিয়ে বিনা অভিযোগে খাবার খেয়ে উঠে যায়। হাসেম আলী তখনই ভেবে রাখেন ছেলে মেয়েদের যে কোনোভাবেই হোক লেখাপড়া করিয়ে যাবেন তিনি, নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও, যাতে তাদের সন্তানদের এই অভাবের সাথে যুদ্ধ করে বড় হতে না হয়। বাবার কথা ভাবতেই নবনীর বুক ফেটে কান্না এলো। কতদিন বাবাকে দেখে না। হাসেম আলী মেয়েকে দেখতে এসেছিল 2 বছর আগে। তাহেরা নবনীর মাকে সেই দিন ফোন করে বলেছিলেন হাসেম আলী যাতে আর তাদের বাসায় না আসে। আশেপাশে ফ্ল্যাটের লোকজন হাসেম আলীর পোশাকের দিকে তাকালেই নাকি বুঝে যায় তার দৈনতা। তাহিরার প্রেস্টিজে লাগে, প্রতিবেশীরা হাসাহাসি করুক এটা তাহেরা চায় না। নবনীর সেই দিন ইচ্ছে করছিল মরে যেতে, এ কথা ঠিক। 2জন প্রতিবেশী তাহেরাকে জিজ্ঞেস করেছিল উনি কে হন তাহেরার। তাহেরা নিজের সম্মান বাঁচাতে বলেছিল তাদের গ্রামের বাড়ির পাহারাদার। হাসেম আলী লিফট ব্যবহার করতে জানেন না বলে সিঁড়ি দিয়ে 4 তলায় নবনীদের বাসায় এসেছিল। সিঁড়িতেই অনেকে হাসেম আলীকে দেখে। এরকম অভিজাত ফ্ল্যাটে এরকম গেস্ট কারো আসে না, তাই কৌতূহলী হয়ে কেউ কেউ জিজ্ঞেস করেছিল। নবনী বলতে চেয়েছিল উনি নবনীর বাবা, কিন্তু তাহেরা আর তামিমের চোখ রাঙানির সামনে বলতে পারেনি। এসব ভাবতে ভাবতে নবনী নামাজের জায়নামাজ বিছিয়ে সাজ হাতে হাউমাউ করে কাঁদতে থাকে। অনেকক্ষণ কান্নার পর নিজেকে শান্ত করে এক সিদ্ধান্ত নিল, সে কাউকে বলবে না বলে ঠিক করলো শুধু একদিন করে দেখিয়ে দেবে। তাহেরার ছেলে বাসায় ফিরতে খপ করে হাত ধরে চেপে ধরে লুবানার রুমে নিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে বললেন, কাহিনী কি? সোজাসুজি বল, কে ওই মেয়ে? তামিম তখন রাগের মাথায় যদিও কথাটা বলেছিল, কিন্তু সে চায়নি কখনো বাসায় এসব জানাজানি হোক। আমতা করে বলল, আরে ধুর মা, কি বলো? এরকম কিছুই না। আমার এক কলিগ আমাকে একদিন কল দিয়েছে, এইসব নিয়ে নবনী মিথ্যে কথা বানিয়ে বলছে। আমাকে প্রতিদিন এসব নিয়ে কথা শোনায়, তাই তখন রাগের মাথায় কথা বলে ফেলেছিলাম। রাবেয়া হেসে বলল, তামিম, যেমন করে আমি জানি তেমন করে তুইও ভালো করে জানিস নবনী মিথ্যা কথা বলার মতো মেয়ে না। ও কখনো কারো নামে মিথ্যা বলেনি। আজকে লুবনা যা বলেছে ও সব মিথ্যা বলেছে, এটা আমি যেমন বুঝি তুইও বুঝিস। লুবনাও জানিস এটা, আমার কাছে গোপন করিস না। তুই যদি চাস ওই মেয়েকে তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি, তোর বাবা বিদেশ চলে গেলে। সত্যি করে বল আমাকে তুই। তামিম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার এক কলিগ আছে মা, নিতু। আমার ওকে ভালো লাগে, ওরও আমাকে ভালো লাগে। মাঝে মাঝে কথা হয়, এমন না যে আমি সত্যি ওকে বিয়ে করতে চাই বা ওকে না পেলে মরে যাব, এরকম কিছু না মা।
তাহেরা ছেলের গালে চড় মেরে বললেন, এরকম কিছু না মানে কি? অবশ্যই ওই মেয়ের সাথে তোর বিয়ে দেব আমি। নবনী হচ্ছে ফকিরের মেয়ে, ফকির। তুই একবার ভাব তো, মাস শেষে বউয়ের 25,000 টাকা বেতনে আমার হাতে তুলে দিবে, 500 টাকা 50টা নোট। তুই চিন্তা করবি না বাবা, ওই ফকিরের মেয়ে ফকিরকে আমি রাখবো না। তামিম কিছুটা ভয় পেল। বাবা মা দুজনেই তামিমের প্রিয়। নবনীকে তার বাবা পছন্দ করে এনেছে। নিতুকে বিয়ে করলে বাবা ভীষণ মনে কষ্ট পাবে। বাবাকে তামিম কষ্ট দিতে চায় না। তার লক্ষ্য তো নিতুকে কৌশলে একবার বিছানা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। নিতু যতই বলুক বিয়ের আগে না, কিন্তু তামিম জানে আস্তে আস্তে সে নিতুকে কনসিভ করতে ঠিকই পারবে। তাহেরা বেগম হাসি মুখে উঠে এলেন ছেলেকে খাবার দিতে। টেবিলে বসে তামিম খাচ্ছে। হামিদুর রহমান উঠে এলেন চা খাওয়ার জন্য। নবনীকে ডেকে বললেন, আমাকে এক কাপ চা দিতে পারবে নবনী? কান্না করতে করতে নবনীর চোখ লেগে এলো কিছুটা। শ্বশুরের ডাক শুনে উঠে গেল বাহিরে। রান্নাঘরে নবনী চা বানাচ্ছে। তখনই হামিদুর রহমানের ফোন বেজে উঠল। তাহেরা আর চোখে তাকে জিজ্ঞেস করলো কে। হামিদুর রহমান জবাব দিলেন পাত্রপক্ষের কল। তাহেরা খুশিতে ডগমগ হয়ে বললেন, স্পিকার দিয়ে কথা বলেন। হামিদুর রহমান লাউডস্পিকার অন করে হ্যালো বলতেই ওপাশ থেকে ঘটকের গলা ভেসে এলো। রান্নাঘর থেকে নবনী স্পষ্ট শুনতে পেল ঘটক বলছে, ভাই সাহেব, এ বিয়ে হবে না, ছেলের মেয়েকে পছন্দ হয়নি। তাহেরা বেগমের মাথায় যেন বজ্রপাত হলো এই কথা শুনে। হামিদুর রহমান সাহেবও কিছুটা দমে গেলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেন ভাই, আমার মেয়ের দোষ কি? ঘটক বলল, এসব যদিও বলা ঠিক না, তবুও বলছি। ছেলে তো আপনি দেখেছেন, মাশাল্লাহ, বড় চাকরি, দেখতেও ভালো। কিন্তু ছেলে আপনার মেয়ের হাত পার দিকে তাকিয়ে দেখেছে মেয়ের মুখ দগদগে সাদা, কিন্তু হাত পা কালো। ছেলে একজন সরকারি চাকরিজীবী, সমাজের উঁচু শ্রেণীর মানুষ। অন্য 10খানে বউকে নিয়ে যেতে হবে, কালো বউকে দেখলে নাকি সবাই হাসাহাসি করবে। এই জন্য ছেলে নিষেধ করে দিয়েছে। তাছাড়াও আপনার আশেপাশে মানুষকে ছেলের মা আপনার মেয়ের সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। সবাই বলেছে আপনার মেয়ের নাক উঁচু স্বভাবের, ভীষণ দেমাগি, মানুষকে সম্মান দিতে পারে না, প্রায় সময় নিজের বড় ভাইয়ের বউর সাথে ঝগড়া করতে শোনা যায়। নবনীর মন খারাপ হয়ে গেল এসব শুনে। আজকাল বিয়ের বাজারে এভাবে মেয়েদের কেন মূল্যায়ন করা হয় তা নবনীর জানা নেই। সবার সবাইকে ভালো না লাগতে পারে, তার জন্য এভাবে কেউ বলে নাকি? তাছাড়া লুবানার বয়সই বা কত, 23-24 বছর, এখনো ছেলে মানুষ। এতটুকুতে রেগে কি চিৎকার করে? এইসব কি আশেপাশের মানুষ এইরকম সিরিয়াস ভাবে নেয় কেন? এসব কথা পাত্রপক্ষকে বলতে হয় নাকি? নবনী মনে মনে বলল, আল্লাহ, লুমানার জন্য তুমি এর চাইতে ভালো কোনো পাত্রের ব্যবস্থা করে দাও। তামিমের আর খাবার খাওয়া হলো না। হামিদুর রহমান নবনীকে ডেকে বললেন চা না বানাতেন। খেতে ইচ্ছে করছে না তার এখন আর। নবনী তরস্ত পায়ে নিজের রুমের দিকে যেতে লাগলো, যাতে তাহেরা বেগমের সাথে দেখা না হয়। কিন্তু তাহেরা বেগম নবনীকে দেখেই বলতে লাগলেন, সব দোষ এই ছোট লোকের মেয়েটার। এই ছোট লোকের মেয়ে ভালো করে রান্না বান্না করেনি, বেশি আইটেম রান্না করেনি, তাই তো ওরা সম্বন্ধ নাকচ করে দিল আমার মেয়ের খুদ ধরে। আসল কথা তো আমার মেয়ে না, মূলত খাবারের জন্যই ওরা এসব বলেছে। আমার মেয়ে কোনো দিনও ওর সাথে ঝগড়া করে নাই। এই ফকিরের মেয়ের সাথে তো পারে তো কথাই বলে না। এসব কান করা এই ফকিরের মেয়ে আশেপাশের বাসায় দিয়ে আসছে, এজন্য মানুষ এসব বলতে পারছে, নয়তো ভেতরের খবর বাহিরের মানুষ কিভাবে জানবে? শাশুড়ির চিৎকার শুনে দিশা বের হয়ে এলো। এসে সব শুনতে পেয়ে মুচকি হাসলো। দিশা মাঝে মাঝে সবার ফ্ল্যাটে যায়। বাসার কথা উঠলে এসব সে নিজেই বলে দেয়, মিথ্যে তো কিছুই বলে না। বাসায় শাশুড়ি ননদ যা করে তাই বলে। নবনী এবার চুপ থাকতে পারলো না, রেগে গিয়ে জবাব দিল, মা, কাউকে কারো পছন্দ না হলে 10 রকমের খাবার খেয়ে পছন্দ করতে হয় না। এক গ্লাস পানি দিয়েও যাকে পছন্দ হবার তাকে পছন্দ হয়ে যাবে। আর আপনার বাসায় চাকরের কাজ করতে করতে আমি দম ফেলার সময় পাই না। সেখানে মানুষের বাসায় গিয়ে গিয়ে এসব নিয়ে আলোচনা করার সময় আমি কোথায় পাবো? তাহেরার ইচ্ছে করলো নবনীর গালে আরেকটা থাপ্পড় বসাতে, কিন্তু হামিদুর রহমান সাহেব সামনে থাকায় সেই ইচ্ছে দমন করতে হলো। নবনী আর সহ্য করতে পারলো না, সোজা শ্বশুরের কাছে গিয়ে সবকিছু বলল, যা যা ঘটেছে এখানে তিনি না থাকার সময়। এও বলল এই বাসায় নবনী আর থাকতে পারবে না। তার বাবার বাড়ি গরিব হলেও সেখানে শান্তি আছে,
ভালো খাবার খেয়ে এই অশান্তি ভোগ করতে পারবে না নবনী। নবনী হাঁপিয়ে গেছে, এসব থেকে মুক্তি চায় সে। হামিদুর রহমান সাহেব চমকে গেলেন এসব শুনে, মাথায় রক্ত উঠে গেল তার। নবনীকে জিজ্ঞেস করলো। ওই মেয়ের নাম্বার আছে তোমার কাছে? নবনী বলল, হ্যাঁ আছে বাবা। হামিদুর রহমান নাম্বার নিয়ে আসতে বললেন। তামিম বসে বসে দোয়া ইউনুস পড়তে লাগলো। নবনী হামিদুর রহমানের ফোনে নাম্বার তুলে ডায়াল করলো। রিং হতে লাগলো। তামিম বারবার মনে মনে বলতে লাগলো, আল্লাহ ফোন যেন না তোলে, নিতু ফোন তুলিও না প্লিজ। তামিমকে নিরাশ করে ওপাশ থেকে সুরলা গলায় নিতু সালাম দিয়ে বলল। কাকে চাই? তামিম ছুটে এসে হামিদুর রহমানের পা চেপে ধরলো, মৃদুস্বরে বলল, প্লিজ বাবা, কিছু বলবেন না নিতুকে। অফিসে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি নিজে নিতুর সাথে সম্পর্ক যত দ্রুত সম্ভব শেষ করে দিব। বাবা, এভাবে আমাকে অপমানিত করেন না। হামিদুর রহমান সাহেব নবনীর দিকে তাকালো। নবনীর দুই চোখ জলে টইটুম্বুর হয়ে আছে। হামিদুর রহমানের ভীষণ মায়া হলো নবনীর জন্য। পা ঝাঁকিয়ে দিয়ে তামিমকে সরিয়ে দিয়ে বলল, আমি হামিদুর রহমান, তামিমের বাবা। নিতু আবারও সালাম দিয়ে বলল, কেমন আছেন বাবা? তামিম আপনাকে আমাদের সম্পর্কের কথা জানিয়েছে তাহলে? হামিদুর রহমান জবাব দেওয়ার আগে তাহেরা এসে ফোন কেড়ে নিল। কল কেটে দিয়ে হামিদুর রহমানকে দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না তোমার? ছেলের মান সম্মানের কথা না ভেবে এই মেয়েকে কল দিয়ে সব বলতে যাচ্ছিলে যে? হামিদুর রহমান হেসে বলল, লজ্জা আমার কেন করবে? লজ্জা তো তোমার গুণধর ছেলের করা উচিত। ঘরে বউ থাকার পরেও অফিসের অন্য মেয়ের সাথে সম্পর্ক গড়েছে, ওকে এখনো জুতা পেটা করেনি, এই তো ওর জন্য ঢের। তাহেরা চেঁচিয়ে বলল, এই ছোট লোকের মেয়েকে আমি কখনো ঘরের বউ হিসেবে মানি না, মানবো না। আমার ছেলেও মানে না। আমার ছেলে যাকে পছন্দ করে তাকেই সে বিয়ে করবে। এই মেয়ে সতীনের সাথে সংসার করতে পারলে ভালো, না হলে চলে যাক। হামিদুর রহমান রেগে গিয়ে স্ত্রীর গালে কষে থাপ্পড় দিতে গেলেন, কিন্তু নবনী শ্বশুরের হাত চেপে ধরে ফেললো। তাহেরা ফোঁস করতে বলল, এই ছোট লোকের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে এসেছিলে? আজ একটা স্তর হতে হবে, নয়তো আমি তাহেরা তোমার ভাত খাবো না। নবনী আর এসব ড্রেস সহ্য হলো না, মাথা ঘুরতে লাগলো। ধপ করে নবনী সোফায় বসে পড়ল। তাহেরা কাঁদতে কাঁদতে নিজের ননদদের বোনেদের কল দিল। তারপর সবার কাছে বানিয়ে হামিদুর রহমান আর নবনীর নামে বিচার দিল এবং শেষ সিদ্ধান্ত নিল, হয় নবনী থাকবে এই বাসায়, আর না হয় তিনি থাকবেন। তাহেরার কথা শুনে দিশা বলল, মা না থাকলে আমিও থাকবো না বাবা। লুবানা বলল, মা যেখানে যাবে আমিও সেখানেই যাব। হামিদুর রহমান দাঁত কিরমিরিয়ে বলল, সিনেমা পাইছো তোমরা আমার লগে? সিনেমা দেখাইতে আসছো না? নবনী এই বাসায় থাকবে, এখানেই থাকবে। তোমাদের জন্য সদর দরজা খোলা আছে, বের হয়ে যাও। তামিম মাথা হেট করে দাঁড়িয়ে আছে। শামীম নিশ্চুপ। ব্যক্তিগত জীবনে ভীষণ অসুখী শামীম, এই জন্য বাসা থেকে দূরে থাকে। নিজের ইচ্ছে করে পোস্টিংটা ঢাকা থেকে ট্রান্সফার করিয়ে চট্টগ্রামে নিয়েছে। আবেগে পড়ে দিশাকে বিয়ে করাটাই শামীমের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। অল্প বয়সে ঠিক ভুল বোঝার আগেই মায়ের বুদ্ধিতে বিয়ে করে ফেললো। তার উপর বাসায় প্রতিদিন মা বোনের এসব ড্রামা দেখতে দেখতে শামীম বিরক্ত। মাঝে মাঝে সে অবাক হয় বড় ভাই নির্বুদ্ধিতা দেখে। শামীম মাঝে মাঝে ভাবেন, তামিম কি আসলে ব্যক্তিত্ব সম্পন্ন কোনো পুরুষ? তাহেরা বেগম কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে বোরখা গায়ে দিলেন। নবনীর মনে হচ্ছে জাহার নামে আছে সে যেন। 15 দিন পর হামিদুর রহমান চলে গেলে তার অবস্থা এরা সবাই মিলে কি করবে তা ভাবতেই নবনী শিউরে উঠল। তাহেরা বেগম বের হতে যেতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আপনার আল্লাহর দোহাই লাগে মা, আপনি কোথাও যাবেন না। আপনার সংসার, আপনার সব। আমি তো 2 দিনের অতিথি এখানে, যেতে হয় আমি যাব, আপনি তবুও যাবেন না মা। হামিদুর রহমান ধমক দিয়ে বলল, বাজে কথা বলো না নবনী, তুমি কোথাও যাবে না। নবনী শ্বশুরের সামনে গিয়ে 2 হাত জোড়ো করে বলল, প্লিজ বাবা, এবার ক্ষান্ত হন। আপনি একবার ভেবে দেখুন না বাবা, আমি এই বাসায় কার কাছে থাকবো? বিয়ের পর একটা মেয়ের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হয় তার স্বামী। তার জন্য ঢাল হয়ে দাঁড়ায় তার স্বামী। স্ত্রীকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে স্বামী। কিন্তু আমার কি আছে বাবা? যেখানে আমার স্বামী আমার নেই, সেখানে বেহায়ার মতো মাটি কামড়ে পড়ে থাকবো কেন? আপনি বলেন আমাকে। যেখানে আমার জন্য আমার স্বামীর ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে আমি কিভাবে থাকবো? আপনি আর আমাকে আটকাবেন না বাবা। আপনি যদি একবারের মতো আমাকে নিজের আপন কেউ ভেবে থাকেন,
তবে আপনার কাছে অনুরোধ, আমাকে এখানে থাকতে বলবেন না, আমাকে যেতে দিন। হামিদুর রহমান বলার মতো কোনো কথা খুঁজে পেল না। নবনী রুমে গিয়ে একটা পাঞ্চ ক্লিপ চুলে আটকে এসে বলল, আমি যাই বাবা, আপনি পারলে আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। হামিদুর রহমান নবনীকে দাঁড়াতে বলে নিজের রুমে গেলেন। তারপর ফিরে এলেন একটা বড় হরলিক্সের কৌটো হাতে নিয়ে। নবনীকে সবাই বসতে বলে কৌটো থেকে গহনা বের করে একটা রুমালে নিলেন। তাহেরা, লুবানা, দিশা সবার চোখ কপালে উঠে গেল সব গহনা দেখে। হামিদুর রহমান বললেন, এগুলো তোমার বিয়ের গহনা, আমি তোমার জন্য এনেছিলাম। তুমি নিজের কাছে রাখোনি, তোমার শাশুড়ির কাছে রেখেছিলে। তোমার সব গহনা তুমি নিয়ে যাবে। আর এই যে হার, কানের দুল, চুড়ি দেখছো, এখানে 8.5 ভরি সোনা আছে। আমি এগুলো এবার দেশে আসার সময় এনেছিলাম। ভেবেছিলাম আমার ঘরের নতুন অতিথি আসার খবর পেলে এগুলো তোমাকে দিয়ে যাব, তাকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে। এগুলোও এখন তোমার। নবনী চমকে গিয়ে বলল, না বাবা, এগুলো একটাও আমি চাই না। পৃথিবীতে নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আমার সেই অলংকার যখন নেই, এই সোনার অলংকার আমার কি হবে বাবা? হামিদুর রহমান বললেন, এগুলো তোমার এই বাবার পক্ষ থেকে তোমার জন্য উপহার। অথবা ধরে নাও, তোমার জীবনে যে 3 বছর আমার জন্য নষ্ট হয়েছে, তার জন্য আমার পক্ষ থেকে সামান্য ক্ষতিপূরণ। জানি 1000 ভরি সোনা দিলেও সেই ক্ষতিপূরণ হবে না, তবে তুমি এগুলো ফিরিয়ে দিলে আমি ভীষণ কষ্ট পাবো। নবনী 2 হাত পেতে নিল সব। হামিদুর রহমান নবনীর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। হামিদুর রহমান নবনীকে নিয়ে বের হয়ে যেতেই তাহেরার বুক চেপে ধরে সোফায় বসে পড়ল। তামিম, লুবানা, দিশা ছুটে এলো। কি হয়েছে জিজ্ঞেস করতে লাগলো সবাই। শামীম দাঁড়িয়ে রইল আগের জায়গায়, শুধু অপেক্ষা করছে ভোর রাতের, কখন বাস ধরবে আর এইসব ড্রামা থেকে নিজেকে দূরে নিয়ে যাবে। তাহেরা কাঁদতে কাঁদতে বলল, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তোর বাবা এই মেয়েরে সব সোনার গহনা দিয়ে দিল। ওখানে মোট 15 ভরি স্বর্ণ ছিল। হায় আল্লাহ, হায় আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো রে। দিশা হেসে বলল, মা, এত ভাবছেন কেন? আপনার চোখের বালি যে দূর হয়ে গেল এই ছিলায়, তার জন্য অন্তত খুশি থাকেন। তাহেরা ফোঁসফাঁস করে বলল, কি বলছো তুমি এসব দিশা? 15 ভরি সোনার দাম কত জানো তুমি? না হলে তো 9 থেকে 10 লক্ষ টাকার গহনা ওখানে। এত টাকার গহনা আমার ওই ফকিরের মেয়ে নিয়ে গেল। আমি মামলা করব। তোর শ্বশুর যাক খালে দেশ থেকে, আমি গিয়ে ছিনিয়ে আনবো এসব। তামিম নিজের রুমে চলে গেল। তামিমের পেছনে শামীমও গেল। বিছানায় শুতেই শামীম বলল, কাজটা কি ঠিক হলো ভাইয়া? তামিম জবাব দিতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখনো বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, অথবা আমার কি করা উচিত এখন। শামীম হেসে বলল, খাঁটি সোনা চিনলি না ভাইয়া? ভাবের মতো চমৎকার একটা মেয়েকে এভাবে মায়ের কথা ধরে ছেড়ে দিলে ভাইয়া? তামিম জবাব দিল, আমার সমস্যা তুই কি বুঝবি? তোর শ্বশুর বাড়ির মতো তো আমার শ্বশুর বাড়ির অবস্থা ভালো না। প্রতিদিন মায়ের কত অভিযোগ থাকে। মায়ের কান্না আমার সহ্য হয় না, তাও যদি নবনী দিশার মতো হতো। শামীম হেসে বলল, দিশার মতো হলে তুমি আরো আগে আত্মহত্যা করতে ভাইয়া। দিশা আমার গলার কাঠার মতো বিধে আছে, না পারছি গিলতে আর না পারছি ফেলতে। তুমি জানো ভাইয়া, প্রায় 1.5 বছর হতে চললো দিশার সাথে আমি ঘনিষ্ঠ হই না। মা যদি দিশার পরিবার সম্পর্কে জানার পরও পাগল হয়ে গেছে দিশাকে বিয়ে করার জন্য। 22 বছর বয়সে নয়তো আমার মতো ছেলেকে বিয়ে করে। আমি তো দিশাকে ভালো করে বুঝে উঠতেই পারিনি, তার আগে বিয়ে করে ফেললাম। তোমার বিয়ের আগে নিজে বিয়ে করে নিলাম। কত বড় নির্লজ্জ হলে এমন কাজ কেউ করে ভাইয়া? দিশা আমার কোনো কথাই শোনে না ভাইয়া, পুরোপুরি আমার কন্ট্রোলের বাইরে। আজ এই ফ্রেন্ডের বার্থডে, তো কাল আর এক ফ্রেন্ডের পার্টি, পরশু হ্যাং আউট, এসব করেও দিন কাটায়। একটাই পাওয়া ওর বাবার অনেক সম্পদ আছে, 2 ভাইয়ের আদরের বোন একজনও। আমি কিছু বললেই মা পারে না, আমাকে গুলি করে। আচ্ছা তুমি বলো ভাইয়া, দিশার বাবার সম্পদ দিশা পেলে তাতে আমার কি লাভ, মায়ের কি লাভ? মাকে কি দিশা দিয়ে দেবে সব? তবে কেন মা এসবের লোভে পড়ে এরকম করে? দিশা কি আজ পর্যন্ত মাকে 1 কাপ চা বানিয়ে খাওয়াইছে? বাবাকে একবার খাবার বেড়ে দিয়েছে? কি করেছে ও? তবু মায়ের কাছে ও ভালো, কারণ ওর বাবা ধনী। অথচ ভাবি যে সকাল থেকে রাত অবধি খেটে যায়,
তার কোনো দামি নেই। কোনো মায়ের মেন্টালিটি এমন। তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার স্বভাব কেন এমন আমি তাও জানি না। এতটুকু বলবো, অনেক বড় ভুল করেছো তুমি। শামীম চলে যাওয়ার পর তামিম উঠে বসে ভাবতে লাগলো সবকিছু নিয়ে, কিন্তু ভেবে পেল না তার এখন কি করা দরকার। গাড়িতে বসে নবনী একটা কঠিন সিদ্ধান্ত নিল। যত দ্রুত সম্ভব তামিমকে সে ডিভোর্স দিবে। নিজের ক্যারিয়ার এমনভাবে গড়ে তুলবে যেন তাহেরা বেগম একদিন তার কাছে আসতে বাধ্য হয়। আর পেছনে ফিরে তাকাবে না সে। সব মায়ের বাঁধন ছিন্ন করে শুধু নিজেকে নিয়ে ভাববে। নবনীর বাবার বাড়িতে যেতে যেতে রাত 1টা বেজে গেল। নবনীর বাবার বাড়ি ঢাকার বাহিরে। হামিদুর রহমান নবনীকে তার বাবার হাতে তুলে দিয়ে বললেন, আমি পারলাম না ভাই, আপনার হীরের টুকরো মেয়েকে আমার বাড়ির বউ করে উপযুক্ত সম্মান দিয়ে রাখতে পারলাম না। নিজের কাছে আমি আজ সবচেয়ে বড় অপরাধী। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমার মাকে আমি নিজ হাতে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আজ আবার আমি জানি পরের জন্ম বলে কিছু নেই, নয়তো পরের জন্মে নবনীর বাবা হতে চাইতাম আমি। তবে আল্লাহর কাছে চাইব সব বাবাকে আমার ছেলের মতো ছেলে না দিয়ে আল্লাহ যেন এরকম মেয়ে দেয়, তাহলে সে বেঁচে থাকতেই বেহেশতের শান্তি পাবে। হাসিম আলী কিছুই বুঝতে পারল না। রাবেয়া ঘরের বারান্দায় দাঁড়িয়ে মুখে আঁচল চেপে কাঁদছেন। কিছু না বুঝলেও বেআই সাহেবের কথা শুনে এইটুকু বুঝেছেন রাবেয়া তার মেয়ে একেবারে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। হামিদুর রহমান হাসিম আলীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। নবনী কারোর সাথে কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল বড় একটা ব্যাগ নিয়ে। নবনীকে কাউন্টারে বসিয়ে রেখে হামিদুর রহমান সাহেব কিছুক্ষণের জন্য বের হলেন। ফিরলেন এই ব্যাগ হাতে নিয়ে। নবনীকে দিয়ে বলল, আগামীকাল সকালে সবাইকে নিয়ে খুলে দেখিও। হাসিম আলী বারান্দায় রাখা পার্টিতে বসে পড়লেন। রাবেয়া তার পাশে বসে আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করল, কি এমন হয়েছে কন তো? বেশাব এগুলো কি সব কয়ে গেল? আমার নবনীর লগে ওরা কোনো খারাপ কিছু করেনি? রাইতের 1টা বাজে মায়াডারে গিয়ে দেয়া গেল, আমার কেমন জানি লাগতেছে। হাসিম আলী নিজের স্ত্রীর হাত চেপে ধরে বলল, এত চিন্তার কিছু নাই নবনীর মা। আমার মাইয়ারে আল্লাহ পাক কি পরিমাণ ধৈর্য জ্ঞান বিনয় দিছে তা কেউ না জানলেও আমরা দুইজন ভালো কইরা জানি। আমার 4টা পোলা মাইয়া আজ পর্যন্ত কেউ একটা কথা কইতে পারছে তাদের নিয়া। আমি মানুষ গরিব হইতে পারে, কিন্তু গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে আমার পোলা মাইয়া গড়ে দিয়া। সবাই কয় হাসিম আলী গরিব হইলেও পোলা মাইয়া দিয়া সুখী। আমাগো টাকা পয়সা থাইকাও পোলা পাইন মানুষ করতে পারলাম না। তুমি নবনীরে একটা কথাও জিগাইবা না। আমার মাইয়া নিজ থাইকা যখন মনে করব কিছু কোন দরকার আমাগরে কইব, আর যদি না কয় তো নাই। নিজে থাইকা একটা কথাও আমার মাইয়ারে তুমি জিগাইতে চাইবা না। আমার মাইয়ারা মনে কষ্ট পাইব, হয়তো মনে করব বাপের বাড়ি একেবারে চইলা আসায় বাপ মায় হের উপর বিরক্ত। রাবেয়া স্বামীর মুখে হাত চেপে ধরে বলল, এগুলো আপনি কি কন? মায়া কি শুধু আপনার? আমার না? আমার মারে হেরা 3 বছর 2 বার আমার বাড়ি আসবার দিছে, তাও 2 দিন কইরা 4 দিন থাকছে। আমার কি অন্তর পড়ে নাই মায়েরা দেখবার লাগি? আমার মাইয়া যে আমার বুকে ফিরে আইছে এটাই তো আমার জন্য অনেক বেশি। আমি কেন মায়েরে এইসব কথা দিগামো? আমি জানি নবনীর বাপ এইসব মায়াগো মনে কি পরিমাণ যন্ত্রণা থাকে। উত্তর পাবার রুবি আছে না, মায়েরা দেখি প্রায় সময় খাল পাড়ে বৈশা বৈশা কান্দে। জামাইয়ের বাড়ি থেকে হেরা পাঠাইয়া দিছে রুবির পোলাপ মাইয়া হয় না দেখা। এখন বাপ মায়ের বাড়িতে আইস 2 মাস হইলে আইছে। বাপ মা মনে করতেছে মাথার বোঝা। দিনরাত মায়ে গালাগালি করে মায়াডারে। বাপে তো মুখও দেখবার চায় না, সামনে দেখলেই হাতের কাছে যা পায় তা দিয়েই মারতে চায় মায়ারে। এইসব সময় মায়ারে আরো বেশি আদর যত্ন করণ লাগে, যাতে করে মায়াটা আগের সই সামলায় উঠতে পারে। আমি অশিক্ষিত মূর্খ মাইয়া মানুষ হইলেও কইলাম আল্লাহ এইটুকু জ্ঞান দিছে মাথায়। নবনী টিনের বেড়ার সাথে দাঁড়িয়ে বাবা মায়ের সব কথা শুনল। কৃতজ্ঞতায় নবনীর 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সব বাবা মায়েরা কেন এরকম হয় না? বেশিরভাগ ডিভোর্সের পর দেখা যায় মেয়েরা বাবার বাড়িতে যেন সবার কাছে বোঝা হয়ে যায়।
মা বাবাও মেয়েকে সহ্য করতে পারে না, উঠতে বসতে কথা শোনায়, অথচ মেয়েটার মনের খবর কেউ জানতে চায় না। বুকের ভেতর কি একটা কষ্টের পাহাড় জমিয়ে রেখেছে তা কেউ দেখতে চায় না। সবাই এসে উপদেশ দিয়ে যায়, মাইয়া মানুষের একটু সহ্য করে চলা উচিত শ্বশুর বাড়িতে। সব ডিভোর্সের জন্য সবসময় মেয়েদের দিকেই আঙুল তোলা হয়। হাসিম আলী রাবেয়া বলল, নবনের জন্য খাবার লও, এতটা পথ আইলো মাইয়াডা কে জানে খাইয়া বাইর হইছে কিনা, আর খাইলেও এত পথ আইছে এতক্ষণে পেটে কিছু নাই। রাবেয়া হন্তদন্ত হয়ে ছুটে গেল মেয়ের জন্য খাবার নিতে। নবনীদের ঘরে 3টা রুম। একটা রুমে বাবা মা থাকে, আরেক রুমে নবনীর ভাই সাব্বির থাকে, আর এক রুমে ফাল্গুনী আর চৈতালি থাকে। নবনী বোনেদের রুমে গিয়ে দেখে দুইজনে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। মুগ্ধ হয়ে নবনী তাদের দিকে তাকিয়ে রইল। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কি অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ চৈতালি আর ফাল্গুনীকে বানিয়েছেন। দেখলেই নবনীর বুকের ভেতর আনন্দ অনুভব হয়। ফাল্গুনী আর চৈতালি দুজনেই যমজ। নবনীর মনে আছে যেদিন তার 2 বোন জন্ম নিল, নবনীর সে কি আনন্দ। সর্বপ্রথম নবনী বোনেদের কোলে নিল। হাসিম আলী একসাথে 2 কন্যা সন্তান দেখে আনন্দে কেঁদে দিল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। নবনী 2 বোনের নাম রাখা হলো ফাল্গুনী আর চৈতালি, কেননা তখন বসন্তকাল ছিল। নবনী তখন ক্লাস 5-এ পড়ে, সাব্বির তখন ক্লাস 1-এ। রাবিয়া ঘরে এসে বলল, নবনীমা আয় খেতে আয়, তোর বাপ বসে রয়েছে, আইস তোর লগে আবারও ভাত খাওয়ানোর লাইগা। মেয়ে আসছে দেখে খুশিতে তোর বাপে আর দুনিয়ায় নাই। নবনী হাসলো। মা না বললেও নবনী জানে বাবা কেন খেতে বসেছে। কারণ নবনীকে খেতে বললে নবনী নিশ্চয়ই বলবে সে এখন খাবে না, কিন্তু যদি বলে বাবা বসে আছে একসাথে খাবার জন্য, তাহলে নবনী আর নিষেধ করতে পারবে না। অথচ বাবা খাবে 2 লোকমা, এর বেশি আর খাবে না। মাকে বুঝতে না দিয়ে উঠে দাঁড়ালো নবনী, হেসে বলল, আমারও ভীষণ খিদে লেগেছে মা, চলো। রাবিয়া মেয়ের হাত ধরে নিয়ে গেল খাবার ঘরে। রান্নাঘরের একপাশে খাবার রাখার একটা কাঠের আলমারি আছে। সবাই মাটিতে পাটি বিছিয়ে বসে এখানে রাতে খায়, আর দিনের বেলায় সবাই ঘরের সামনে বারান্দায় বসে খায়। ওখানে একপাশে একটা পাটি বিছিয়ে রাখা থাকে সব সময়, অন্য পাশে একটা চৌকিও আছে। নবনী যেই 2 বার বাবার বাড়ি এসেছিল তামিম সহ, তখন সে আর তামিম এক রুমে ঘুমাতো। সাব্বির তার নিজের রুমে, ফাল্গুনী চৈতালি বাবা মায়ের রুমে, আর বাবা মা বারান্দায় এই চৌকিতে ঘুমাতো। খেতে বসে নবনী দেখল বুটের ডাল রান্না, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আর আলু ভাজি। নবনীর পাতে পুরো ডিম দেওয়া। নবনী আস্তে করে ডিমটা তুলে রাখলো। নবনী জানে তার ভাই বোনেরা সবাই আজকে ডাল আর আলু ভাজি দিয়েই ভাত খেয়েছে, অথচ সে একা একটা ডিম খেয়ে নিবে এখন। এটা তার গলা দিয়ে নামবে না। রাবেয়া আবারও ডিম তুলে দিতে গেলে নবনী বলল, মা এখন ডিম দিও না, আমি তোমার হাতের আলু ভাজি দিয়েই 2 প্লেট ভাত খেতে পারবো। ডিম মাছ মাংস তো কতই খেয়েছি, এখন আর এসব ভালো লাগে না। রাবেয়া আর কিছু বলল না। মেয়ে আসলে কেন খাচ্ছে না তা মা হয়ে তিনি না বুঝলে কে বুঝবেন। মেয়ের অলক্ষ্যে চোখের জল মুছলেন তিনি। হাসিম আলী ভাত খেলেন 2-3 লোকমা। খাবার পর হাসিম আলী মেয়েকে বলল, এত দূর থেকে এলি একটু ঘুমানোর চেষ্টা কর মা, না হলে শরীর খারাপ লাগবে তোর। নবনী রুমের দিকে যেতে নিলে হাসিম আলী বললেন, ওখানে ঘুমাতে পারবি না তুই, এত গাদাগাদি করে ঘুমাতে হবে না, আমাদের খাটে ঘুমা তুই, আমরা বারান্দায় ঘুমাবো। নবনী হেসে বলল, এক বিছানায় ভাই বোন 4 জন মিলে ঘুমানোর অভিজ্ঞতা আমার আছে বাবা, আমার কোনো কষ্ট হবে না। বোনেদের কাছে ঘুমাতে আমার আরো বেশি ভালো লাগবে। নবনী বোনেদের একপাশে শুয়ে পড়ল তাদের জড়িয়ে ধরে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। নবনী ভেবেছিল আজকে তার ঘুম হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে শোয়া মাত্র ঘুম চলে এলো চোখে। ভোর রাতের দিকে ঝুম বৃষ্টি নামলো, হালকা ঠান্ডা লাগতে লাগলো। রাবেয়া বক্স থেকে একটা নকশি কাঁথা এনে মেয়েদের গায়ের ওপর দিয়ে গেলেন। বহুদিন পর নবনী বেশ আরাম করে ঘুমালো। হামিদুর রহমান ফজরের নামাজের পর মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরলেন। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজানোর পর শামীম এসে দরজা খুলে দিল। বাসায় সবাই ঘুমিয়ে, শামীম উঠেছে নামাজ পড়তে। বাবার সাথে তার অদৃশ্য একটা দূরত্ব রয়েছে। তামিমের আগে বিয়ে করে নেওয়ায় বাবা তাকে তেমন একটা পছন্দ করেন না। তার উপর দিশার উচ্ছৃঙ্খলতা দেখে হামিদুর রহমানের আরো বেশি বিতৃষ্ণা চলে এসেছে। আজ বহুদিন পর শামীম বাবার দিকে ভালো করে তাকালো। বাবার 2 চোখে হতাশার ছাপ। এক রাতেই যেন বয়স বেড়ে গেছে 10 বছর। শামীমের ভীষণ কান্না এলো। ইচ্ছে করলো বাবাকে জড়িয়ে ধরে বলতে,
আমাকে ক্ষমা করে দিন বাবা। কত বছর ধরে আপনি আমার নাম ধরে ডাকেন না, আমার মাথায় স্নেহের হাত রাখেন না। খুব বড় হয়ে গেছি মনে হয় যেন। আমাকে আবার ছোট করে দেন বাবা। আমি আবার ছোট হতে চাই, ততটা ছোট যতটা থাকলে আপনি সবসময় হাত ধরে রাখতেন। আপনার মনে কষ্ট দিয়ে আমি ভালো নেই বাবা। সাহসের অভাবে পারল না। হামিদুর রহমান সোফায় বসে পড়লেন। শামীম নামাজ পড়ে বাবার জন্য চা বানালো, তারপর নিজের হাতে বাবার সামনে রেখে বলল, জানি বাবা। হামিদুর রহমানের চোখ লেগে আসছিল। হঠাৎ করে চা নিন বাবা কথাটা শুনে চমকে উঠে বলে ফেললেন, নবনী। তারপর দেখলেন নবনী নয়, সামনে শামীম দাঁড়িয়ে আছে। মুখ অন্যদিকে ফিরিয়ে বললেন, নিয়ে যাও চা, আমি খাবো না। শামীম বাবার পাশে বসল, তারপর বলল, ভাবি কোথায় বাবা? হামিদুর রহমান রাগী গলায় বললেন, যেখানে থাকলে তোমাদের সবার শান্তি সেখানে চলে গেছে বাবার বাড়ি। শীঘ্রই তোমার ভাইকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, তারপর সবাই মিলে উৎসব করো তোমরা। শামীম বাবার মন খারাপ বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে চলে এলো। হামিদুর রহমান চোখ বন্ধ করে বসে রইলেন। বুকের ভেতর খুব ব্যথা করছে তার। সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলেন আজকেই ট্রাভেল এজেন্সিতে গিয়ে টিকিট কেটে আসবেন। আজকে রাতের মধ্যে দেশ থেকে চলে যাবেন। মরে গেলে বিদেশের মাটিতে মরবেন, আর ফিরবেন না দেশে। এই যাওয়াই তার শেষ যাওয়া হবে। তাহেরা বেগম লুবানা রুমে ঘুমালেন। অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমালেন আজ। ঘুম থেকে ওঠার পর তার মনে হলো আজ থেকে তার চোখের সামনে আর ছোট লোকের মেয়েকে দেখতে হবে না। ফুরফুরে মেজাজে তিনি রুমের সাথে লাগোয়া বাথরুমে ঢুকলেন। হাত মুখ ধুয়ে বের হয়ে এলেন। সবাই হামিদুর রহমান সাহেব বসে আছেন। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এতক্ষণে তাহেরা বেগমের মনে হলো সারা রাত হামিদুর রহমান বাসায় ছিল না। তাহেরা বেগম নবনী চলে যাওয়ার আনন্দে হামিদুর রহমানের কথা ভুলেই গিয়েছিল। হামিদুর রহমান তাহেরাকে দেখে বলল, আমার পাসপোর্ট দাও। তাহেরা শঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, কেন? হামিদুর রহমান রেগে গেলেন, রাগী স্বরে বললেন, দিতে বলেছি দাও, বাড়তি কথা আমার সাথে বলবে না, আমি কৈফত দিতে বাধ্য না। তাহেরার কথা না বাড়িয়ে রুমে গেল। হামিদুর রহমানও তার পেছনে পেছনে গেলেন। পাসপোর্ট বের করে দিল। হামিদুর রহমান তার লাগেজ গোছাতে লাগলেন। তাহেরা কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আপনি আজকে চলে যাবেন কানাডায়? হামিদুর রহমান বলল, হ্যাঁ। তাহেরা আবার জিজ্ঞেস করলো, আপনার না আরো 10-12 দিন পরে যাওয়ার কথা ছিল? হামিদুর রহমান থমথমে গলায় বলল, এই জাহান্নামে এক মুহূর্তও আমি থাকতে রাজি না। তাহেরা বেগম বাইরে গিয়ে তামিম, দিশা, লুবানাকে ডাকলো। ডেকে বলল, তোর বাবা তো আজকে চলে যাচ্ছে। শামীম ওয়াশরুমে ছিল, সে কিছুই শুনতে পেল না। দিশা হেসে বলল, তাহলে তো খুবই ভালোই হবে মা। বাবা থাকলে ভাবিকে আবার ফিরিয়ে নিয়ে আসার একটা রিস্ক থেকে যাবে। বাবা চলে গেলে মনে করেন ভাবি এই বাড়িতে না, কিন্তু বাবা একবার বললেই চলে আসবে। তাহেরা বেগম ভেবে দেখলেন, আসলেই তো ঠিকই বলেছে দিশা। লুবানা বলল, মা, ভাবি কি একেবারে চলে গেছে? তাহেরা বেগম ফিসফিস করে বলল, তা নয় তো কি, আমি কি ওই ফকিরের মেয়েকে দ্বিতীয়বার ঘরে তুলবো? তামিমের বিয়ে হবে নিতুর সাথে। মাস গেলে 25,000 টাকা বউ আমার হাতে তুলে দেবে। আমার তো ভাবতে কেমন আনন্দ লাগছে। দিশা মুচকি হেসে মনে মনে বলল, তামিম ভাইয়ের বিয়ে যে কার সাথে হবে আপনি এখনো বুঝতেও পারেননি। আপনার সাথে মধুর ব্যবহার করছি কি এমনি এমনি? লুবানা চিৎকার করে বলল, হুররে, তাহলে বাবা ভাবির জন্য সেদিন যা যা এনেছে ওগুলো সব আমার। লুবানা তামিমের রুমের দিকে দৌড়ে গেল। লুবানার পেছন পেছন দিশাও গেল। চুড়ি, কসমেটিক্স সবকিছু দুজনে সমান সমান ভাগে ভাগ করে নিলেও ঝামেলা বাঁধলো কাঞ্জিভরম শাড়িটা নিয়ে। ওই শাড়িটি দুইজনেরই পছন্দ, কেউ কাউকে দিবে না। তাহেরা বেগম পড়ে গেল মহাবিপাকে। কাকে কি বলবেন তিনি? এ তো নবনী নয় যে তিনি যা বলবেন তাই শুনবে সে। দিশা কিছুই শুনবে না। আর দিশাকে কিছু বলতেও তিনি ভয় পান কিছুটা। এদিকে মেয়েকেও কিছু বলতে পারছে না। শামীম একবার বাইরে এসে নিজের স্ত্রী আর বোনের মধ্যে ঝগড়া দেখে রুমে চলে গেল। ভোর রাতে সে চট্টগ্রামে চলে যেত, কিন্তু সারা রাত বাবা আসেনি দেখে আর যেতে পারেনি। হামিদুর রহমান নিজের রুম থেকে শুনতে পেলেন বসার ঘরে ধুম ঝগড়া হচ্ছে। একবার উকি দিয়ে দেখলেন দিশা আর লুবানা মিলে ঝগড়া করছে শাড়ি নিয়ে। হামিদুর রহমানের হঠাৎ করেই মনে হলো তিনি আসলে কি এই পরিবারের কেউ? তিনি চলে যাচ্ছেন শুনেও কারো কোনো প্রতিক্রিয়া নেই।
কেউ একবারও তাকে বলল না কেন চলে যাচ্ছেন, কেউ এসে তার সাথে কথাও বলল না। তাহলে কেন মিছে মায়া সন্তানদের জন্য তার? তিনি তো চাইলেই পারতেন তামিমকে কঠোর শাস্তি দিতে। নবনী তার এত প্রিয় ছিল, তবুও তো তিনি তার সন্তানের প্রতি কঠোর হতে পারেননি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেননি। অথচ এরা কেউ তার চলে যাওয়ার কথা শুনেও কোনো শোক প্রকাশ করলো না, একবার পাশে এসে দাঁড়ালো না। তার ব্যস্ত তাদের নিয়ে। এই ছেলে মেয়ে স্ত্রীর জন্যই কিনা তিনি এই 57 বছর বয়সে এসে বিদেশে পড়ে আছেন, শুধু দেশে তারা সুখে থাকবে বলে। কনকনে শীতের মধ্যেও কাজ করেছেন যাতে ছেলেমেয়েরা দেশে শান্তিতে মাছ ভাত খেয়ে দিন কাটাতে পারে, ছেলেরা ভালো করে লেখাপড়া করতে পারে। তাদের আরাম আয়েশের জন্য গাড়ি কিনে দিয়েছেন। বিনিময়ে স্ত্রী সন্তানের কাছ থেকে তিনি কি পাচ্ছেন আজ? হামিদুর রহমানের বুক ভারী হয়ে এলো। কোনো মতে টলতে টলতে রুম থেকে বের হলেন। আগে তাকে টিকিট কাটতে হবে। আজকে টিকিট না পেলে কাল পরশু যেই দিনে টিকিট পান সেই দিনই যাবেন। আপাতত একটা হোটেলে উঠতে হবে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো দিশা শাড়ির একটা মাথা টেনে ধরে আছে, অন্য মাথা লুবানার হাতে। দুইজনই এক নজর তাকালো তার দিকে, তারপর শাড়ি নিয়ে টানাটানি করতে লাগলো। তাহেরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তামিম এক সোফায় বসে বসে নখ কাটছে, সেও এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল। তার দিকে তাকানোর সময় কারোর নেই, সবাই দেখেও চুপ করে রইল। কেউ তাকে আটকাতে চাইল না, অথচ এদের নিয়ে তার কত স্বপ্ন ছিল। তিনি তো ঠিক করেও রেখেছিলেন যাওয়ার আগে 1 সপ্তাহ আগে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে আসবেন কোথাও থেকে। বিদেশে গেলে দিশার ছেলে মেয়ের জন্য গহনা কিনবে, মেয়ের বিয়ের জন্য গহনা কিনবে, 2 ছেলের জন্য লেটেস্ট মডেলের ফোন কিনবেন। এত সব ভেবে রেখেছেন যাদের জন্য, তারা তো একবারও তার কথা ভাবলো না। কেউ এসে তার সাথে একটা কথাও বলল না। মিথ্যে এই জগৎ সংসার, মিথ্যে সব মায়া। বুকে প্রচন্ড ব্যথা নিয়ে বাসা থেকে বের হলেন। লিফটের দরজা বন্ধ হতেই হামিদুর রহমান অনুভব করলেন তার দম বন্ধ হয়ে আসছে। ঘামে পুরো শরীর ভিজে গেল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো। লিফট 4 তলা থেকে নিচে নামতে নামতে হামিদুর রহমান সাহেব অজ্ঞান হয়ে গেল। নিচের তলায় এসে লিফটের দরজা খুলতেই লোকজন দেখলো হামিদুর রহমান অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুহূর্তে নিজে তাড়াহুড়ো শুরু হয়ে গেল। দারোয়ান তামিমদের বাসায় ফোন দিল। শামীম ফোন ধরতেই শুনতে পেল তার বাবা লিফটে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পাগলের মতো মাকে বলে শামীম ছুটে বের হয়ে এলো সিঁড়ি বেয়ে। তাহেরা বেগম ভারী শরীর নিয়ে ছুটতে পারলেন না। তামিম চোরের মতো পা টিপে টিপে এলো অনেক পরে। ততক্ষণে শামীম তার বাবাকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। দিশা লুবানা কেউ এলো না, দুজনে শাড়ি নিয়ে বসে আছে। শামীম বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আধ ঘন্টা পর তাহেরা বেগম সিএনজিতে করে হাসপাতালে পৌঁছালেন। তামিম অফিসে চলে গেছে। 1 ঘন্টা পর ডাক্তার এসে জানালো হামিদুর রহমান আর বেঁচে নেই, হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। তাহেরা বেগম কি করবেন বুঝতে পারলেন না। কান্না করবেন নাকি ছুটে যাবেন স্বামীকে দেখতে, কিছুই তার মাথায় ঢুকলো না। হতভম্ব হয়ে শামীম ফ্লোরে বসে পড়ল। তার যে বাবাকে অনেক কথা বলার ছিল, আর কি সে সুযোগ পাবে না বাবাকে এসব বলার? বাবা কি আর একবার চোখ খুলে তাকাবে না? একটা বার কি তার মাথায় হাতে রাখবে না? কতদিন বাবা তার নাম ধরে ডাকে না, একবার কি ডাকবে না? হাই, এই পৃথিবী আর কোথায় পাবে সে মাথার উপর বাবা নামক বটগাছের দেখা? সকালে ঘুম থেকে উঠে ফাল্গুনি আর চৈতালি লবণীকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে হেলে গলায় চিৎকার করে উঠল। সাব্বির নিজের রুমে নামাজ পড়ে সবে মাত্র বিছানা ভাঁজ করে রেখেছে। এমন সময় বোনেদের চিৎকার শুনে আতঙ্কিত হয়ে ছুটে এলো তাদের রুমে। 2 বোনের চিৎকারে নবনী ধর্মলিয়ে বিছানায় উঠে বসলো। রাবেয়া বেগম উঠোন ঝাড়ু দিচ্ছে। মেয়ের চিৎকার শুনে ঝাড়ু ফেলে ছুটে আসলেন। সাব্বির বড় আপাকে দেখে ফাল্গুনি আর চৈতালির চাইতেও জোরে চিৎকার দিল। সাব্বির সাথে তাল মিলে ফাল্গুনি আর চৈতালিও চিৎকার দিল আবার। নবনী 2 হাত দিয়ে কান চেপে ধরে বসে আছে। রাবেয়া বেগম হাঁপাতে হাঁপাতে ঘরে এলেন। এসে দেখলেন ভাই বোন 3 জন মিলে নবনীকে জাপটে ধরে আছে। বিছানার এক পাশ থেকে শলার মুঠো নিয়ে রাবেয়া 3 জনকে মারতে মারতে বলল, ছাড় আমার মেয়েটাকে, একটু আগেও ঘুমিয়েছে, তোদের 3 জনে যাবে ও মরে যাবে। রাবেয়ার কথাতে কেউ পাত্তা দিল না, নিজেদের মতো হই হুল্লোড় করতে লাগলো। রাবেয়া বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। কতদিন পরে নিজের 4 ছেলে মেয়েকে একসাথে দেখতে পাচ্ছে তিনি। বুকটা আজকে ভীষণ শান্তি লাগছে তার। নবনীর জন্য এতদিন মন উচাটন থাকতো তার। নিজের চোখের সামনে সব ছেলে মেয়েদের একসাথে দেখার মতো সুখ মায়েদের কাছে আর কি হতে পারে। হাসেমানি নামাজ পড়ে বাসায় আসার সময় আজকে হোটেল থেকে পরোটা, 2টা ডিম ভাজি, সবজি এনেছে। পকেটে যদিও তেমন একটা টাকা ছিল না, তবুও আজকে তার বড় মেয়ে বাড়ি এসেছে। এই আনন্দে তিনি পকেটে কি আছে না আছে তা নিয়ে মাথা ঘামালেন না। প্রতিদিন তো আর ভালো খাওয়াতে পারবেন না ছেলে মেয়েদের, আজ না হয় সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে। বাড়ি এসে দেখে ছেলেমেয়েরা সবাই বারান্দায় পার্টিতে বসে আছে।
হাসাহাসি করছে সবাই মিলে। হাসতে হাসতে একে অন্যের গায়ের উপর ঢলে পড়ছে। অনেকদিন পর হাসেম আলীর বুকটা খুশিতে ভরে উঠল। নয়ন জুড়িয়ে গেল তাদের দেখে। নিজের অজান্তেই চোখে জল চলে এলো। গলা পরিষ্কার করে হাসেম আলী নবনীকে ডেকে বলল, তোরা সব কই, আয় সবাই মিলে নাস্তা করব। রাবেয়া রান্নাঘর থেকে প্লেট বাটি নিয়ে এলো। গতরাতে নবনীর জন্য ভেজে রাখা ডিমটাও নিয়ে এলো। গোল হয়ে সবাই মিলে খেতে বসলো। হাসেম আলী একটু পরপর চোখ ভিজে উঠছে আনন্দে। খেতে পারছে না তিনি কোনো কিছুই। এত আনন্দ কেন লাগছে তার কে জানে। খেতে খেতে নবনীর মনে হলো ওই বাড়ির সবাই না জানি এখন কি করছে। দিশার টাইম টু টাইম নাস্তা কে রেডি করে রাখছে। লুবানার জন্য তার পছন্দের খাবার কে বানিয়ে দিচ্ছে আজ। তাহেরা বেগম মনে করে ইনসুলিন নিয়েছে তো আজকে। নামাজের পরে আসার পর হামিদুর রহমান আজকে চা খেয়েছেন কি। তামিমের শার্ট প্যান্ট সব কি আয়রন করে রাখা আছে কে জানে। নবনী সিদ্ধান্ত নিল খাবারের পর হামিদুর রহমানের এনে দেওয়া ব্যাগটা খুলে দেখবে সবাই মিলে। তারপর সে বাবা মাকে নিজে থেকে সবকিছু খুলে বলবে। মুহূর্তেই অঝোর ধারায় বৃষ্টি নামলো, সাথে ঠান্ডা বাতাস। নবনী বলল, মা বৃষ্টির পানি নাও, আজ বৃষ্টির পানি খাবো। রাবেয়া প্লাস্টিকের জগটা টিনের চালের নিচে ধরতেই মুহূর্তেই জগটা ভর্তি হয়ে গেল। নবনী এক গ্লাস পানি খেলো। সে ছোটবেলার কথা মনে পড়ে গেল নবনীর। বিয়ের পর বৃষ্টি উপভোগ করার সময় হয়নি তার আর। অথচ বৃষ্টি দেখলেই আগে ভিজতে ছুটে যেত ভাই বোন সবাই মিলে। কে বলে বিয়ের পর মেয়েদের জীবনে পরিবর্তন আসে না। খাবার পর নবনী সাব্বিরকে বলল, যা তো রুমে গেলে দেখবি একটা বড় ব্যাগ আছে, নিয়ে আয়। সাব্বির তড়িৎ গতিতে ছুটে গিয়ে ব্যাগটা নিয়ে এলো। ফাল্গুনি দেখে জিজ্ঞেস করলো, কি রে আপা এটাতে? নবনী বলল, আমি নিজেও জানি না, এখন খুললে দেখবো। নবনী ব্যাগের চেন খুলে দেখলো কতগুলো শপিং ব্যাগ। সাথে সাথে নবনী বুঝে গেল এখানে বাড়ির সবার জন্য কেনাকাটা করে দিয়েছে হামিদুর রহমান। নবনীর ধারণা ভুল হলো না। প্রথমে বের হলো একটা ব্যাগ, সাদা ও খয়েরি রঙের দুটো পাঞ্জাবি পাজামা, একজোড়া লুঙ্গি। ব্যাগের ওপর লেখা প্রিয় বেআই সাহেবের জন্য। পরের ব্যাগের ওপর লেখা শ্রদ্ধেয় বেআইন সাহেবের জন্য। ভেতর থেকে বের হলো আরামদায়ক কটনের 2 জোড়া শাড়ি। হাত দিয়ে ধরতেই কেমন আরাম আরাম লাগছে নবনীর। রাবেয়া বেগম কিছুটা বিব্রত হয়ে বলল, আমার জন্য এসব নেওয়ার কি দরকার ছিল? নবনী বলল, মা আমি কি জানতাম নাকি এই ব্যাগের ভেতরে কি আছে? আমাকে কাউন্টারে বসিয়ে রেখে আব্বা গিয়ে এসব কিনে এনেছে। পরের ব্যাগের ভেতরে একটা আকাশি রঙের পাঞ্জাবি, দুটো শার্ট, একটা লেমন কালার আর অন্যটা ল্যাভেন্ডার কালার, সাথে নীল দুটো জিন্সের প্যান্ট, একটা হাতের ঘড়ি, একটা ওয়ালেট, দুটো বডি স্প্রে, একটা স্মার্টফোন। ব্যাগের উপর লেখা আদরের সাব্বির। সাব্বির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার জন্য এত কিছু আফা, আমার কেমন স্বপ্নের মতো লাগছে। কালার দেখেছিস আফা? এত স্নিগ্ধ কালার। ফোনটা দেখ, অনেক দামি ফোন মনে হচ্ছে। নবনী এরপর একটা বড় ব্যাগ বের করলো। ব্যাগের উপর সুন্দর করে লেখা দুটো ছোট্ট পরীর জন্য, যাদের দিকে তাকালে মনে হয় এই বুঝি উড়াল দিয়ে পরিরাজ্যে চলে যাবে। ফাল্গুনি চৈতালি দুজনেই লজ্জা পেল এরকম লেখা দেখে। হামিদ আঙ্কেল তাদের ভীষণ আদর করে, সবসময় তাদের পরি বলে ডাকেন। ব্যাগের ভেতর দুটো শাড়ি, 4টে 3 পিস, দুটো স্টাইলিশ সাইড ব্যাগ, 12টি হিজাব। হিজাবের ভেতর হিজাবে লাগানোর জন্য নানা রকম নানান সাইজের পাথরের সেফটি পিন, কাঁটা। 2 বোনের মুখ উজ্জ্বল হয়ে গেল এসব দেখে। তাদেরকে কেউ কখনো এত কিছু উপহার দেয়নি। এই প্রথম এত উপহার দেখে দুজনেই বাকরুদ্ধ হয়ে আছে। এরপর নবনী তার ব্যাগ বের করলো। ব্যাগের ভেতর নবনীর জন্য অনেকগুলো জামা আছে। গুনে দেখলো নবনী 12টা 3 পিস। নবনীর ভীষণ কান্না এলো। নবনী এক কাপড়ে বাসা থেকে বের হয়ে এসেছে। হামিদুর রহমান বুঝতে পেরেছেন বাবার বাড়িতে এলে নবনীর জামা কাপড় পরার সমস্যা হতে পারে। নবনীর জন্য একটা সাইড ব্যাগ আছে। নবনী কিভাবে যেন ব্যাগটা খুললো, খুলতেই দেখতে পেল দুটো বান্ডিল 1000 টাকার নোট ব্যাগের ভেতর, আর সবগুলো গহনা। নবনী বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাসেম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না থামিয়ে নবনী বলল, বাবা আমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছি। বিশ্বাস করো বাবা, তার জন্য আমার খারাপ লাগছে না। আমার শুধু খারাপ লাগছে বাবার জন্য। ওই বাড়িতে যে আমার আরেকজন বাবা আছেন, যিনি আমাকে তোমার মতো করে বুঝতো, আমার সব বিপদে ঢাল হয়ে থাকতো। হাসেম আলী বললেন, কেঁদে কি হবে মা, কাঁদিস না। নবনী একটু জড়িয়ে বলল, বাবা আমি জানি আমি না বললে তোমরা কখনোই জানতে চাইবে না কি হয়েছে, তাই আমি নিজেই বলছি সব। তোমাদের যদি মনে হয় আমার সিদ্ধান্ত ভুল, তবে যা ভালো মনে করো তা বলো তোমরা। আমার শাশুড়ি মা কেমন
তা তো তোমরা জানোই সবাই। ওসব আমি সহ্য করে গেছি এতদিন। কিন্তু বাবা, তামিম একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমার শাশুড়ি বদ্ধপরিকর ওই মেয়ের সাথে তামিমকে বিয়ে দেবে। আমার বাবা বাড়ি গরিব বলে বাবা ওরা কেউ আমাকে দাম দেয় না। ওদের কাছে রাস্তার কুকুরের দাম আছে, কিন্তু আমার দাম নেই। কত দিন গেছে বাবা, সবার নাস্তার পর আমি খেতে গিয়ে দেখতাম খাবার মতো কিছু নেই, অথচ আমার শাশুড়ি ননদ খাবার নষ্ট করে রাখতো। ওদের এটো খেয়েও আমার আপত্তি ছিল না, কিন্তু ওরা প্লেটে পানি ঢেলে রাখতো। শুক্রবারে সবাই ঘুরতে যেত, শুধু আমি ছাড়া, অথচ আমার যে কি ভীষণ ইচ্ছে করতো ঘুরতে যেতে। কেউ একবারও জিজ্ঞেসও করতো না আমাকে। জানো বাবা, 3 বছর আমি ঢাকায় ছিলাম, এর মধ্যে মনে হয় 4 বার আমি বাসা থেকে বের হতে পেরেছি। 2 বার গেছি ইন্টারভিউ দিতে, আর 2 বার বাসার নিচে ফার্মেসিতে নিজের ওষুধ আনার জন্য। এসব নিয়েও আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এত কিছুর মধ্যে তামিম মাঝে মধ্যে আমার গায়ে হাত তোলে। পান থেকে চুন খসলে আমার শাশুড়িও আমার গায়ে হাত তোলে। গালাগালির কথা বাদ দিলাম, কিন্তু আমার শাশুড়ি গত রাতে সাফ জানিয়ে দিয়েছেন আমি ওই বাড়িতে থাকলে তিনি ওই বাড়িতে থাকবেন না। আর আমার কিছু করার ছিল না বাবা। স্বামীকে দিয়ে মানুষের শ্বশুর বাড়িতে অবস্থান শক্ত হয়। স্বামী থাকে স্ত্রীর জন্য সবচেয়ে বড় খুঁটি। আমার সেই খুঁটিতেই ঘুণ পোকা ধরেছে বাবা। আমার মাথার উপর স্বামীর ছায়া নেই। আমার শ্বশুর 12-13 দিনের পরে কানাডা চলে যাবেন। তোমরাই বলো বাবা, উনি চলে গেলে আমাকে ওখানে ওরা কি করতো? বাবা তো সারা বছর দেশে থাকেন না। আমিও সবসময় অভিযোগ করতে পারি না।